হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। তোমরা জানো যে আজকে কিন্তু তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের সেকেন্ড পার্টের উপর ক্লাস হবে। অর্থাৎ আমরা অলরেডি কিন্তু প্রথম পার্টে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার থেকে চেঞ্জিং সেন্টেন্স যেটা হয় সেটার অনেকটুকুই কভার করে ফেলেছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো কি বা কিভাবে আইডেন্টিফাই করব, সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে নিব এবং কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল নিব সেটাও কিন্তু আমাদের আইডেন্টিফাই করা বা আমাদের প্র্যাকটিস করা ডান। সো আজকে কিন্তু আমরা মূলত আমাদের যে রিমেইনিং পার্ট অফ দ্য লেকচার which is converting complex sentence into compound sentence and vice versa এবং সিম্পল থেকেও কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে নেওয়া যায়, কম্পাউন্ড থেকে আবার সিম্পলে নেওয়া যায়, এই জিনিসগুলোই আমরা মূলত শিখবো। সো আমি দেখতে পাচ্ছি শায়লা, সোনায়না অনেকেই জয়েন করে ফেলেছো, সানাউল, সোহাগ অনেকেই জয়েন করে ফেলেছো, ভেরি গুড। সো তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও, তারাও যেন ক্লাসটা না মিস করে। এবং স্পেশালি তোমরা যারা ফার্স্ট ক্লাসটা করেছো তারা একটু আমাকে রিমাইন্ডার দাও যে তোমরা ফার্স্ট ক্লাসটা যারা করেছো তারা কি এখানে আছো কিনা, কারণ তাদের থাকাটা আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট। তাদের কিন্তু টাইমলি মানে যেন প্রপারলি আজকে লেকচারটা ফিনিশ করতে পারো সেটার জন্য আমি যারা আগের ক্লাসে ছিল তাদের প্রেজেন্সটা কিন্তু একেবারে ম্যান্ডেটরি। লাস্ট ক্লাসটা কিন্তু খুবই অনেক অ্যাক্টিভলি তোমরা পার্টিসিপেট করেছিল। সো আমি আজকের ক্লাসও সেম জিনিসটাই এক্সপেক্ট করছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সো চলো আমরা শুরু করে দিই, কারণ আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে শুরু করতে, বাট নো ওয়ারিজ, আমরা কিন্তু প্রপারলি টাইমলি ক্লাসটা শেষ করব। ওয়ালাইকুম আসসালাম, আরাফ, সাহেলা, খাদিজা, রুমা সবাই আছো। সো আসো আমরা শুরু করে দিই। প্রথমত আমরা লাস্ট ক্লাসে আসলে কভার করেছিলাম যে এই তিনটা সেন্টেন্সের টাইপ কি এবং এই তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার বা কিভাবে আমরা চিনবো। আমরা ফ্রেজের ব্যাপারে জেনেছি, ক্লজের ব্যাপারে জেনেছি এবং কিভাবে আমরা আসলে সিম্পল থেকে কমপ্লেক্স করব এগুলোও কিন্তু আমাদের কভার করা শেষ। সো আমরা মোটামুটি অনেকগুলো রুলগুলো আবার রিভার্স করেও কীরকম হবে সেই সব কিছুই মোটামুটি শেষ করেছি। সো আজকে আমরা অনেকেই বলছে হ্যাঁ ফার্স্ট ক্লাসে ছিলাম, মজিদা বললো ফার্স্ট ক্লাসে ছিলাম, আই থিঙ্ক এরকম আরও অনেকেই আছো যারা ফার্স্ট ক্লাসেও ছিল আবার এখনও আছো, ভেরি গুড। সো আমরা কিন্তু আজকে শুরু থেকে একদমই কভার করব না, আমাদের যে পার্টটুকু শেষ সেইটার লাইভটাও কিন্তু তোমরা আমাদের এই গ্রুপে পেয়ে যাবা। সো তোমরা যদি একটু চেক করো, আমরা কিন্তু এই লাস্ট উইকেই আমাদের এই লাইভটা হয়েছিল যেখানে আমরা পার্ট 1টা ডিসকাস করেছিলাম। সো কেউ যদি কনফিউজ না থাকো সেটার কারণে আমি বলবো পার্ট 1টাও তোমরা কিন্তু দেখে নিতে পারো। বাট আমি আজকে চেষ্টা করবো সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ডের যে রুলগুলো আছে ওভারঅল কম্পাউন্ড থেকে কমপ্লেক্স নেওয়ারও, সেগুলো তোমাদেরকে একদম শুরু থেকে শেষ করানো যেন তোমাদের কাছে আনরিলেটেড না মনে হয়। এবং আমি ট্রাই করবো সেটার সাথে কিছু এক্সাম্পল দেয়া যেটার জন্য তোমরা আগের যেই লেকচার রেলেভেন্স ছিল সেটাও যেন তুমি রিলেট করতে পারো। ওকে, সো উইদাউট এনি ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। আমরা লাস্ট ক্লাসে আসলে এখানে শেষ করেছিলাম, তোমাদের যদি মনে থাকে রুল 9 কমপ্লেক্স টু সিম্পলের এখানে কিন্তু আমরা লাস্ট ক্লাসে ফিনিশ করেছিলাম। সো আমরা আজকে শুরু করব সিম্পল থেকে কম্পাউন্ডে। আমরা লাস্ট ক্লাসে অলরেডি জেনেছি যে সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে কনভার্ট করতে হয়। সো কম্পাউন্ডের ক্ষেত্রে ধরো আমরা তো জানি যে সিম্পল সেন্টেন্সের একটা কমন স্ট্রাকচার হচ্ছে এভাবে 2 থাকা, তাই না? সো এই কমন স্ট্রাকচারটার ক্ষেত্রে এই 2 থাকলে এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা 2 এর পরিবর্তে সর্বপ্রথম ভেরি বসাবো এবং একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। অ্যাডজেক্টিভটার পরে আমরা সো বসাবো এবং 2 এর পরিবর্তে আসলে সেই সোটা আসবে এবং তারপর সাবজেক্টের পর ক্যানট এবং কুড নট বসবে। এই ক্যানট এবং কুড নটের যে অংশটা সেটা কিন্তু বসবে আগের মতোই টেন্স অনুযায়ী, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যানট বসবে এবং পাস্ট টেন্স হলে কুড নট বসবে। সো এই জিনিসটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল আছে, দেখো, হি ইজ টু উইক টু ওয়াক ফাস্ট। এবং আমি তোমাদেরকে ফ্যান বয়েস কনজাংশনের কথা বলেছিলাম, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো তোমাদের কাদের কাদের ফ্যান বয়েস কনজাংশনের কথা মনে আছে এবং ফ্যান বয়েসের ফুল ফর্মটা আসলে কি তোমরা কি মনে রেখেছো কিনা এবং ফ্যান বয়েসে কোন কয়টা কি কনজাংশন আছে সেটা তোমরা আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? ফ্যান বয়েসে কি কনজাংশন আছে সেটা একটু আমাকে তোমরা জানাও, ওকে? সো ফ্যান বয়েস কনজাংশন আমি এখন তোমাদেরকে বলবো না, তোমরা আমাকে কমেন্টে বলবা। বাট এই সেন্টেন্সটা দেখো, টু উইক টু। সো এখানে দেখো 2 আছে, তারপর আরেকটা 2 আছে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে। সো আমি কি করব, 2 এর পরিবর্তে ভেরি দিব এবং উইকের জায়গায় কিন্তু উইকই থাকবে, অর্থাৎ আরেকটা অ্যাডজেক্টিভ যেটা সেটার কোনো পরিবর্তন হবে না এবং লাস্টে যে 2টা থাকবে সেখানে সো চলে আসবে। সো আমরা এখানে ভেরি উইক সো এবং সোটা এখানে একটা কনজাংশন হিসেবে কাজ করছে। ভেরি গুড, মেহের অ্যান্সার করেছে, ভেরি গুড। রুমা অ্যান্সার করেছে,
খাদিজা অ্যান্সার করেছে, ভেরি গুড। তোমাদের সবারই কিন্তু ফ্যান বয়েজের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে। অর্পাও অ্যান্সার করেছে। সো ইয়েস, ফ্যান বয়েজ মানে হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, গেট, সো। এই 7টা কনজাংশন যদি তুমি মনে রাখতে পারো, তোমার কম্পাউন্ড সেন্টেন্সে আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা। আচ্ছা, সেকেন্ড রুলটা দেখো, সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি যদি যুক্ত থাকে তাহলে কি করব? উভয় ক্লজের ক্ষেত্রেই একই সাবজেক্ট ব্যবহৃত হবে, অর্থাৎ প্রথম যে ক্লজটা থাকবে সেই সাবজেক্টটা দিয়েই কিন্তু আমরা সেম সাবজেক্টটা সেকেন্ড ক্লজও ইউজ করব। ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী আমরা ভার্ব প্লাস আইএনজিটা মূল ভার্বে রূপান্তরিত করব এবং প্রথম ক্লজের যে সাবজেক্ট সেটার পরে বসবে। ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত অপর ক্লজটি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দুইটা ক্লজের কথা আমরা বলছি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে ডিসকাস করেছি যে সিম্পলে অলওয়েজ একটা ক্লজ থাকে এবং কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু দুইটা করে ক্লজ থাকে। সেই দুইটা ক্লজের যেই দুইটা অংশ থাকবে, প্রথম যে অংশটা সেখানে আমরা কিছু চেঞ্জ করব, কিন্তু ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত যে আরেকটা ক্লজ থাকবে সেখানে আমরা কোনো চেঞ্জ করব না। দুটি ক্লজের মাঝে একটা কনজাংশন হিসেবে কি কি বসতে পারে? অ্যান্ড বসতে পারে অথবা সো বসতে পারে। এবং তারপর সেন্টেন্সের প্রথমে যদি বিং ব্যবহার হয়, আমরা কিন্তু অলরেডি এই রুলটা অনেকবার শিখেছি যে বিং এর জায়গায় আমরা অ্যামিজার আনবো। অর্থাৎ অ্যামিজারকে যেহেতু আমরা বি ভার্ব হিসেবে চিনি, সো আইএনজির কথা যখন আসবে আমরা বিং থাকলে অ্যামিজারকেই কিন্তু আনবো। অ্যামিজার অথবা ওয়াজ ওয়্যার, দুটি ক্লজের মাঝখানে সো অথবা অ্যান্ড সো বসবে। তোমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, হিয়ারিং আ নয়েজ হি woke up, অর্থাৎ একটা শব্দ শুনে সে উঠে গেল। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, কারণ এই woke up এই পার্টটুকু কিন্তু কোনো পরিবর্তন হবে না। কারণ দেখো এখানে কিন্তু woke up একটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ সে ঘুম থেকে উঠে গিয়েছে বা সে উঠে গিয়েছে ইন জেনারেল। সো হি woke up এর অংশটা কিন্তু পরিবর্তন হবে না। আমাদের প্রথম অংশটাকেও একটা ক্লজ পরিবর্তন করে পরের অংশের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা কি লিখবো? হি হার্ড আ নয়েজ অ্যান্ড woke up। সো দেখো সাবজেক্ট কিন্তু একটাই, সেম সাবজেক্টই, কারণ সেই কিন্তু নয়েজটা শুনেছে এবং সেই উঠে গিয়েছে। সো এখানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু মাঝখানে আমরা অ্যান্ড অথবা সো ব্যবহার করতে পারি। সো এখানে তোমরা সো দিয়ে করলেও কারেক্ট হবে। তোমরা যদি লিখো হি হার্ড আ নয়েজ সো হি woke up, এবং তোমরা যদি লিখো হি হার্ড আ নয়েজ অ্যান্ড হি woke up, দুটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের পার্টিসিপেন্টসও অনেক বাড়ছে, কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে যারা স্পেশালি লাস্ট ক্লাসে ছিল তাদেরকে বেশি করে মেনশন করো, যেন তাদের এন্ড থেকে ক্লাসটা মিস না হয়ে যায়। বিকজ আমাদের ক্লাসটা কিন্তু আরেকদিন হওয়ার কথা ছিল, বাট ওই দিন আমাদের একটা ট্র্যাজেডির কারণে, আমরা সবাই জানি মাইলস্টোন ট্র্যাজেডির কারণে আমরা আসলে ক্লাস স্থগিত রেখেছি সম্পূর্ণভাবে। তাই ওই ক্লাসটাই কিন্তু আমাদের আজকে হচ্ছে, ঠিক আছে? সো সেকেন্ড রুলটা দেখো, সেকেন্ড রুলের একটা এক্সাম্পল, কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক। এখন তোমরা আমাকে এটার অ্যান্সারটা কমেন্টে দাও। কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক, আমি কিন্তু আরেকটা রিমাইন্ডার দিই, এখানে এই অংশটা, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, বিগ্যানটা হচ্ছে এখানের ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। সো এই অংশটা কিন্তু বিগ্যান থেকে কিন্তু পরিবর্তন হবে না। শুরুর যে অংশটা কামিং হোম, এইখানে আমাদের যত পসিবল পরিবর্তন করতে হবে এবং এটাকে আলাদা একটা ক্লজে কনভার্ট করতে হবে। সো তোমরা আমাকে এইটার অ্যান্সারটা কমেন্টে দ্রুত জানাও। কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক, এটার অ্যান্সার কি হবে? ওকে, আমি তোমাদের অ্যান্সার ওয়েট করছি। অলমোস্ট লাস্টটার মতোই কিন্তু হবে। আমরা জানি যে কনজাংশন হিসেবে আমরা দুইটা কনজাংশন ব্যবহার করতে পারবো, অ্যান্ড অথবা সো, এবং সাবজেক্ট কিন্তু সেমই থাকবে। অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট হি ছিল, সাবজেক্ট কিন্তু কোনো পরিবর্তন হবে না। একজন বলছে ওয়েন হি কেম হোম হি বিগ্যান টু ওয়ার্ক, এবং মাঝখানে একটা কমা দিয়েছো। রুমার অ্যান্সারটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? তোমরা চিন্তা করো তো। ওয়েন কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করি না। ওয়েন বা যে কোনো WH ওয়ার্ড হতে পারে, সেটা কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি। সো তোমার অ্যান্সারটা আসলে হয়নি। আমাদের কিন্তু একটা কমাও আমরা ইউজ করব না, আমরা কিন্তু একটা স্পেসিফিক কনজাংশন ইউজ করব। ভেরি গুড, এশার অ্যান্সারটা হয়েছে। যারা ওয়েন দিয়ে করছো তোমাদের অ্যান্সারটা আসলে ভুল হচ্ছে। ওয়েন দিয়ে করা যাবে না, ওয়েন দিয়ে করলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আজকে কম্পাউন্ডের ক্লাস করছি, সিম্পল থেকে কিভাবে আমরা কম্পাউন্ডে নিতে পারবো। সো ইয়েস, অ্যান্সারটা হবে হি কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক। এখানে অ্যান্ড ডেফিনেটলি থাকতে হবে, কারণ এই অ্যান্ডটা না থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না যেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সো যারা ওয়েন দিয়ে করছো তোমাদের অ্যান্সারটা হয়নি, বাট ম্যাক্সিমামই আমি দেখলাম হি কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক লিখেছো। ভেরি গুড, তোমাদের অ্যান্সারটা কারেক্টলি হয়েছে।
এখন তাহলে নেক্সটটার অ্যান্সার দেওয়ার ট্রাই করো তো, যারা স্পেশালি লাস্ট টাইমটা ভুল করেছো তোমরা ট্রাই করো এবার কারেক্টলি এইটার অ্যান্সার দেয়া। বিং অনেস্ট হি কুড নট টেল আ লাই। এখানে কিন্তু আমরা বিং এর ব্যবহার করছি এবং আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে বিং যদি থাকে আইএনজিতে, যদি নর্মাল কোনো একটা ভার্বের সাথে আইএনজি না থাকে বিং ওয়ার্ডটা থাকে, তাহলে আমরা কি টাইপের ভার্ব ইউজ করবো এটাও কিন্তু আমি বলে দিয়েছি। আমরা শুধু বি ভার্বগুলো ইউজ করবো। তো তোমরা এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো দ্রুত। বিং অনেস্ট হি কুড নট টেল আ লাই, এবং এখানে কিন্তু কুড নট আছে, সো এটাও একটু আমাদের কেয়ারফুলি মাথায় রাখতে হবে। বিং অনেস্ট, কোয়েশ্চেনটা হচ্ছে বিং অনেস্ট হি কুড নট টেল আ লাই। ভেরি গুড, নাজিয়া ওর অনেকগুলো ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। ভেরি গুড নাজিয়া, আই হোপ ইউর ফ্রেন্ডস জয়েন দ্য ক্লাস সুন। ভেরি গুড। এখানে দুই ধরনের অ্যান্সার দেখতে পাচ্ছি। রুমা একটা অ্যান্সার দিল ইজ অনেস্ট দিয়ে, তোমরা আবার অনেকে একটা অ্যান্সার দিচ্ছ ওয়াজ অনেস্ট দিয়ে। সো আমি আসলে কোনটা ট্রু এটাই যাওয়ার আগে তোমরা একটু দেখো, বিং অনেস্ট হি কুড নট টেল আ লাই, এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট টেন্সে আছে না? সো যারা ইজ দিচ্ছ তাদেরকে কি করা উচিত বলো তো? কারণ এখানে কুড আছে, আমরা কি জানি কুড হচ্ছে পাস্ট টেন্সে থাকবে, ক্যানট হলে এটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করতো। সো কুড থাকলে কিন্তু আমি ওয়াজ দিতে হবে, আর যদি ক্যানট থাকতো তাহলে আমি ইজ দিতে পারতাম। সো অনেকেই কিন্তু ঋতু, আমি অনেকগুলো আব্দুল আজিজ, মুজাহিদুল, এরকম অনেকেই কিন্তু তোমরা ইজ দিচ্ছ। তোমাদের অ্যান্সারটা কিন্তু ভুল ভাইয়া এবং আপুরা, তোমাদের অ্যান্সারটা কিন্তু ওয়াজ দিয়ে করতে হবে, কারণ এখানে হি কুড নট টেল আ লাই বলেছে। ওকে আফরিন স্নিগ্ধা, তোমার অ্যান্সারটাও আপু ভুল, এবং এই মিস্টেকগুলোর কারণে কিন্তু পুরো অ্যান্সারটা ভুল হয়ে যাবে। যদিও তোমার সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের কম্পাউন্ড এবং ট্রান্সফরমেশন করাটা কিন্তু ঠিক হয়নি। সো কারেক্টলি করতে গেলে তোমার টেন্স, কোন টেন্স আছে, কোন ওয়ার্ড ইউজ হচ্ছে, এগুলো একদম কেয়ারফুলি দেখতে হবে। ওকে, সো এখন আমরা থার্ড রুলে আসি। পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স হলে কি করব? পারফেক্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স হলে প্রথমত একই সাবজেক্ট উভয় ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ এখানেও লাস্ট এক্সাম্পলে আমরা যেটা দেখলাম যে হি দুইটা ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছিল, এখানেও কিন্তু সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা দুইটা সেন্টেন্সের ক্ষেত্রেই ব্যবহার হবে। পারফেক্ট পার্টিসিপলটি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে প্রথম ক্লজের সাবজেক্টের পরে বসবে, অর্থাৎ প্রথমে পারফেক্ট পার্টিসিপলটা একটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে এবং সেখানে আমরা এই প্রথম যে ক্লজের সাবজেক্ট সেটার পরে বসবে। ফাইনাইট ভার্ব যুক্ত যে আরেকটা ক্লজ আছে সেটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমার শেষের অংশে যদি কোনো ফাইনাইট ভার্ব সহ ক্লজ থাকে, সেই ফাইনাইট ভার্বের ক্লজটা আমরা কোনো পরিবর্তন রাখবো না, কারণ ওই ক্লজটা আমরা অ্যাজ ইট ইজ বসাবো। শুধু আমরা পরিবর্তন আনবো হচ্ছে এই পারফেক্ট পার্টিসিপেলের ক্লজে, এবং সেটাকে একটা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে চেঞ্জ করে নিব। তারপর দেখো দুটি ক্লজের মাঝে কনজাংশন হিসেবে কি কি ব্যবহার হতে পারবে? অ্যান্ড ব্যবহার হতে পারবে, হেন্স ব্যবহার হতে পারবে, অ্যান্ড দেন ব্যবহার হতে পারবে, অথবা দেয়ারফরও ব্যবহার হতে পারবে। যদিও এই সবগুলো কনজাংশনই কিন্তু ঠিক আছে, তোমরা সবই ব্যবহার করতে পারবা গ্রামাটিক্যালি, ইটস টোটালি ফাইন টু ইউজ এনি অফ দ্য কনজাংশনস, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে কম্পাউন্ডে যদি অ্যান্ড দিয়ে করি তাহলে আমাদের হয়ে যায় সেন্টেন্সটা। ম্যাক্সিমাম কম্পাউন্ড সেন্টেন্সে আসলে অ্যান্ড দিয়ে করাটা সেফ এবং এটা মনে রাখাও ইজি। অনেক ওয়ার্ডই তুমি এত কিছু ইউজ করতে হবে না, তুমি যদি শুধু অ্যান্ডের ইউজটা মাথায় রাখো। ওকে, তাহলে আসো আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু বেড। এখানে কিন্তু আবার আমি বললাম যেহেতু ফাইনাইট ভার্ব ক্লজটা চেঞ্জ করা যাবে না, তাহলে আমি শুধু আই ওয়েন্ট টু বেড যে অংশটা, সেই অংশটাতে কোনো চেঞ্জ করব না, কিন্তু আমার সাবজেক্ট কিন্তু সেম থাকবে, তাই না? আই কিন্তু আমার সেম থাকবে। সো আমি এভাবে লিখবো, আই হ্যাড ইটেন রাইস অ্যান্ড ওয়েন্ট টু বেড। তোমাদের এখন প্রশ্ন আসতে পারে, দুইটা প্রশ্ন আসতে পারে, এবং দুইটা প্রশ্ন কিন্তু খুবই ভ্যালিড দুইটা প্রশ্ন। আমি প্রশ্নটা করে উত্তর দিয়ে দিচ্ছি তোমাদের যেন কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। প্রথম প্রশ্ন আসতে পারে যে আপু এখানে আমরা হ্যাড ইটেন কেন দিলাম, আমরা কেন হ্যাভ ইটেন দিই? এখানে দেখো, এখানে কিন্তু বলাই আছে রুলে পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে। তো তুমি যদি হ্যাভ ইটেন দাও সেটা কিন্তু লজিক্যালি সেন্স মেক করবে না। হ্যাড ইটেন দিলে লজিক্যালি সেন্স মেক করবে না। সো তোমার কিন্তু হ্যাভ ইটেন দিলে সেন্স মেক করবে না। আর হ্যাজ তো আমরা দিবই না, কারণ আয়ের সাথে হ্যাজ দিব না, এবং যদি হিও থাকতো বা অন্য কিছু থাকতো আমরা হ্যাভ ইটেন অথবা হ্যাজ ইটেন কিন্তু দেয়া যাবে না। সো এটা হচ্ছে তোমাদের প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার, যে হ্যাভ আর হ্যাজ কিন্তু আমরা এখানে ব্যবহার করব না। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার তাহলে কি? সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আপু আমরা কেন আগে এখন ওয়েন্ট দিলাম
আরেক জায়গায় হ্যাড ইটেন দিলাম। আমরা কেন হ্যাড গন দিলাম না, বা দুইটাই পাস্ট ইনডিফিনিট ফর্মে রাখলাম না, বা দুইটাই পাস্ট পারফেক্ট ফর্মে রাখলাম না? এইটাকে বলে হচ্ছে তোমার সিকোয়েন্স অফ ইভেন্টস। এটার লজিকটা হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্টস নামক একটা লজিক। তোমরা একটু মনোযোগ দিয়ে আপুর কথাটা শুনো 2 মিনিট। আই হ্যাড ইটেন অ্যান্ড ওয়েন্ট টু বেড। এখানে দুইটা কাজ হচ্ছে না, দেখো আপুর এবং ভাইরা। আই হ্যাড ইটেন অর্থাৎ তোমার খাওয়া একটা কাজ, এবং তোমার বিছানায় যাওয়া বা তোমার ঘুমাতে যাওয়া সেটা আরেকটা কাজ, এবং দুইটা কাজ কিন্তু পাশাপাশি একই সাথে হচ্ছে না, এবং তুমিই কিন্তু দুইটা কাজ করছো, একটা মানুষই কিন্তু দুইটা কাজ করছে, এবং এখানে কিন্তু একটা কাজ আগে হচ্ছে এবং একটা কাজ পরে হচ্ছে। সো এরকম যখন দুইটা কাজ আগে পরে হবে, আমরা সবসময় আগের কাজটাকে পাস্ট পারফেক্ট ফর্মে রাখবো এবং পরের যে কাজটা সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট ফর্মে রাখবো। সো যেটা আমি বললাম যে আই হ্যাড ইটেন, তুমি আগে খেয়েছো অ্যান্ড ওয়েন্ট টু বেড, এবং তারপরে তুমি ঘুমাতে গিয়েছো। সো দুইটা কাজ, যেহেতু পরে তুমি ঘুমাতে যাচ্ছ তাই বলে পরে আমি পাস্ট ইনডিফিনিট দিব, আর আগের কাজটা বোঝাতে আমি পাস্ট পারফেক্ট ইউজ করব। এটাকে যদি আমি তোমাদেরকে গ্রামারের ভাষায় নোটটা দিয়ে দিই তাহলে হবে হচ্ছে উই ইউজ পাস্ট পারফেক্ট টু ইন্ডিকেট অ্যাকশনস অফ ডিস্টেন্ট পাস্ট। ঠিক আছে, ডিস্টেন্ট পাস্ট মানে হচ্ছে দূরের পাস্ট, মানে পাস্টের মধ্যে ধরো তুমি কোন পাস্টের কথা বলছো, কোনটা আগে হচ্ছে পরে হচ্ছে সেটার ব্যাপারে আগেই যে কাজটা সেখানে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, আর রিসেন্ট পাস্ট সেটার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। ওকে, সো এইটা কিন্তু শুধু তখনই অ্যাপ্লিকেবল হবে যখন তোমাদের দুইটা পাস্ট অ্যাকশন দুইটা ভিন্ন টাইমলাইনে হচ্ছে, অর্থাৎ একটা আগে হয়েছে একটা পরে হয়েছে, এরকম যখন দুইটা ভিন্ন টাইমলাইন থাকবে তখনই কিন্তু শুধুমাত্র এই রুলটা অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে, সো আই হোপ দ্য রুল ইজ ভেরি ক্লিয়ার। আমি চেষ্টা করেছি তোমাদের যত ধরনের কনফিউশন থাকতে পারে তোমরা যদি শুধু রুলটা না জানো, রুলের সাথে কি কি আলাদা গ্রামারের নুয়ান্স আছে এবং কি কি জানতে হবে তোমার মোস্ট ইম্পর্টেন্টলি, সেগুলো আমি ট্রাই করছি তোমাদেরকে বলে দেওয়ার। সো তোমরা ট্রাই করো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার এবং একটু নোটও নেওয়ার, এবং তোমাদের ফ্রেন্ডরা যারা আছে তাদেরকেও বলো ক্লাসটা করতে। আচ্ছা, রুল নাম্বার 4, আমরা যদি সাবজেক্ট ভার্ব ইন অর্ডার টুর পর ভার্ব দেখি তাহলে কি করব? পূর্ববর্তী যে অংশটা টু এবং ইন অর্ডার টুর সেখানে আমরা কোনো পরিবর্তন করব না, তার পরবর্তীতে আমরা অ্যান্ড বসাবো। যেহেতু আমরা কম্পাউন্ড সেন্টেন্স করছি, বাই দিস টাইম তোমরা আসলে বুঝেই গেছো কম্পাউন্ডে আসলে অ্যান্ড দিয়েই মোস্ট অফ দ্য সেন্টেন্স করে নেওয়া যায়। ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী টু বা ইন অর্ডার টুর পরিবর্তে ভার্ব দ্বিতীয় ক্লজের ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ যেই টেন্সে থাকবে সেই অনুযায়ী আসলে আমাদের ভার্বটা পরবর্তী ক্লজের ভার্বটা দিতে হবে। অর্থাৎ প্রথমত আমরা প্রথম ক্লজে কোনো চেঞ্জ করব না, তারপর অ্যান্ড আনবো, এবং পরবর্তী ক্লজটা আসলে ডিপেন্ড করবে আমার ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী, সেটা কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে সেটা একটু আমাদের দেখতে হবে। আচ্ছা, হি র্যান ফাস্ট ইন অর্ডার টু গেট দ্য ট্রেন, এখানে আমরা লিখবো হি র্যান ফাস্ট, ইন অর্ডার টুর পরিবর্তে আমরা অ্যান্ড নিয়ে আসবো, হি র্যান ফাস্ট অ্যান্ড গট দ্য ট্রেন। সো এখানে দেখো গট হলো কেন, কারণ র্যান ছিল, তাই না? র্যান কিন্তু দেখো পাস্ট টেন্স ইন্ডিকেট করছে। সো র্যান যেহেতু পাস্ট টেন্স, তাই আমরা এখানেও গটেও কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। সো হি র্যান ফাস্ট অ্যান্ড গট দ্য ট্রেন। সো এখানে যেহেতু দুইটা একই সাথে হচ্ছে, সে দৌড়াচ্ছে ট্রেন পেয়ে গেছে, এবং এখানে কোনো আগে পরের কথা বলা নেই, তাই আমরা দুইটাই কিন্তু পাস্ট টেন্সে রাখবো। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে নেক্সট যে সেন্টেন্সটা আছে এখানে দেয়া, তোমরা এটা অ্যান্সার আমাকে দ্রুত করো। আই ওয়েন্ট দেয়ার টু সি মাই ফ্রেন্ড, এইটার অ্যান্সার কি হবে? দ্রুত আমাকে কমেন্টে তোমরা বলো আই ওয়েন্ট দেয়ার টু সি মাই ফ্রেন্ড, এটার অ্যান্সার কি হবে? I went there to see my friend. এখানেও দেখো, এখানেও কিন্তু টু আছে, ইন অর্ডার টু না থাকলেও কিন্তু টু আছে, এবং এই রুলটা কিন্তু টু থাকুক বা ইন অর্ডার টু থাকুক, যে কোনো একটা থাকলে এই রুলটা কিন্তু অ্যাপ্লাই হবে। সো আই ওয়েন্ট দেয়ার টু সি মাই ফ্রেন্ড, এটাকে তুমি কি করতে পারো? ওকে, রাবেয়া, ভেরি গুড, রাবেয়া একটা অ্যান্সার দিয়েছো। মিনহাজ একটা অ্যান্সার দিয়েছে। রুমা, তোমার অ্যান্সারে বারবার টেন্সটা ভুল হচ্ছে আপু, তুমি একটু কেয়ারফুলি টেন্সটা দেখে দাও তো। ওয়েন্ট আছে যেহেতু, আমি কি সি দিতে পারবো?
ওয়েন্ট থাকলে কি আমি সি দিতে পারবো? পারবো না। আমার যেহেতু ওয়েন্ট আছে তার মানে এখানে বুঝাচ্ছে যে এটা একটা পাস্ট টেন্স। সো যারা সি দিচ্ছ তাদের সবার অ্যান্সার ভুল, কিন্তু ম্যাক্সিমামই আমি দেখেছি নিয়াজ, নাসরিন সুলতানা, ইসরাত জাহান, তোমার অ্যান্সারটা ইসরাত জাহান ভুল হয়েছে, বাকিদেরটা ঠিক আছে। সো যারা সি দিচ্ছ, ফাগুন, ইয়াসিনের অ্যান্সার ঠিক আছে, ফাগুন তোমার অ্যান্সারটা ভুল। সো যারা স দাওনি সি দিচ্ছ তাদের অ্যান্সারটা ভুল। কেন স হবে? কারণ এখানে ভার্বটা কিন্তু ওয়েন্ট। সো পরের ক্লজে আমি যেই ভার্বটা বসাবো সেই ভার্বটা কিন্তু আসলে ওই ভার্বেরই ফর্ম থাকবে, অর্থাৎ সি এরই পাস্ট ফর্ম হবে। যেহেতু প্রথম ভার্বটা পাস্ট টেন্সে আছে তাই পরের ভার্বটাও পাস্ট টেন্সে দিতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট রুল হচ্ছে উইদাউট প্লাস জিরান্ট। উইদাউট প্লাস জিরান্ট আমরা জানি সিম্পলের অনেক কমন একটা রুল, মানে সিম্পল সেন্টেন্স বলতেই উইদাউট প্লাস জিরান্ট মাথায় আসে। উইদাউটটা আসলে উঠে যাবে সিম্পলে, কম্পাউন্ডে উইদাউটটা থাকবে না, এবং ভার্ব প্লাস আইএনজি ফর্মটা মেইন ভার্বে পরিবর্তন হয়ে যাবে এবং সেন্টেন্সের শুরুতে বসবে। সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে এবং দুইটা ক্লজের মাঝখানে অর অথবা আদারওয়াইজ আসবে। এই রুলটায় বেশি 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 ইম্পর্টেন্স দাও। উইদাউট প্লাস জিরান্ট থাকলে অ্যান্ড ইউজ করা যাবে না, কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট রুল যেখানে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারবো না। সো ফার আমরা যতগুলো রুল দেখেছি প্রত্যেকটাতেই কিন্তু অ্যান্ড দিলেই হয়ে যাচ্ছিল, অর্থাৎ কনজাংশন হিসেবে আমরা অ্যান্ডই ব্যবহার করছিলাম মোরলেস। কিন্তু এই সেন্টেন্সে অর্থর জন্য যেহেতু এখানে বলেছে কোনো কিছু, ধরো এক্সাম্পল হচ্ছে উইদাউট ইউ আই এম নট গোয়িং, মানে তোমাকে ছাড়া আমি যাবো না। সো এটা কিরকম হবে? তুমি যদি কম্পাউন্ডে বলো যে তুমি যাবা অথবা আমি যাব না, এটা এই ধরনের একটা আইডিয়া দিবা। সো অথবাটা বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যান্ড ইউজ করতে পারবো না, অর অথবা আদারওয়াইজ ইউজ করতে হবে। সো একটু মার্ক করে রাখো ভালো মতো, উইদাউট প্লাস জিরান্ডে আমরা অ্যান্ড ব্যবহার করবো না, অর অথবা আদারওয়াইজ ব্যবহার করব। অবশিষ্ট যে বাক্যটা সেটা অপরিবর্তিত থাকবে এবং সেটা আদারওয়াইজের পরে বসবে। ধরো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট সাকসিড ইন লাইফ, এখানে আমরা লিখবো কি ওয়ার্ক হার্ড, আমরা কিন্তু উইদাউটটা উঠিয়ে দিব এবং আইএনজি ফর্মও থাকবে না, অর্থাৎ আইএনজিটা উঠে যাবে, শুধুমাত্র বেস ফর্মটা বসবে। ঠিক আছে, ওয়ার্ক হার্ড, আদারওয়াইজ এখানে আমি অরও দিতে পারতাম, আদারওয়াইজ অর ইউ ক্যানট সাকসিড ইন লাইফ। এখানেও দেখো অরিজিনাল সেন্টেন্সে যে ক্যানট ছিল সেটা কিন্তু আমি আর পরিবর্তন করিনি, অর্থাৎ কনজাংশনের পরের যে অংশটা সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে, অরিজিনাল সেন্টেন্সে যেটা ছিল সেটাই থাকবে। ঠিক আছে, সো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট সাকসিড ইন লাইফ। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক আননেসেসারি কমেন্ট করছো which are not related to today's class. I request all of you to not do that because I don't like that at all, and especially আমি আসলে ওই কমেন্টগুলোর মাঝখানে আমার অ্যাকচুয়াল স্টুডেন্টসদের অ্যান্সার মিস করি, কোয়েশ্চেন মিস করি। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো তোমরা একটু বারবার ভালো মতো মনোযোগ দাও, আমি বারবার সেম কথা বলছি বিকজ অ্যান্ড ইট মাইট সাউন্ড অ্যানোয়িং টু ইউ, বাট আই রিয়েলি ওয়ান্ট ইউ গাইজ টু পে অ্যাটেনশন টু দ্য ক্লাস। ওকে, এখন দেখো নেক্সট, এই তাহলে রুল 5টা বুঝে থাকলে এটার অ্যান্সার করে ফেলো। উইদাউট বিং পাংচুয়াল ইউ ক্যান্ট প্রসপার ইন লাইফ। এখানেও কিন্তু আমি বলে দিচ্ছি অ্যান্ড ইউজ করা যাবে না, সেকেন্ড ক্লজ চেঞ্জ করা যাবে না, উইদাউট থাকবে না, বিং এর জায়গায় জাস্ট একটা নর্মাল ভার্ব বসবে, কোনো আইএনজি হবে না। তাহলে বিং এর জায়গায় বেস ফর্মটা কি বসবে? আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটাই ভুল করবে। আচ্ছা, মিনহাজ অ্যান্সার দিয়ে দিয়েছো বি পাংচুয়াল অর ইউ ক্যান্ট প্রসপার ইন লাইফ। রাফি তোমার অ্যান্সারটা হয়নি। তারপর মিনহাজের মোটামুটি সব অ্যান্সারই হচ্ছে, আমি খেয়াল করছি। ওকে, কাউসার অ্যান্সার দিয়েছো। ওকে, ইয়েস, দ্য অ্যান্সার ইজ ট্রু, বি পাংচুয়াল। বিং এর জায়গায় বিং এর অরিজিনাল বিং এর বেস ফর্ম কিন্তু বি। সো এই আইএনজিটা বাদ দিয়ে দিলে শুধু বিটা থাকবে, এটা আমরা সামনে বসাবো। বি পাংচুয়াল আদারওয়াইজ অর ইউ ক্যানট প্রসপার ইন লাইফ। এখানে কিন্তু আবার কেউ কুড নট লিখতে যেও না, যারা ক্যানট লিখছো ঠিক আছে। নান্দিনী, পারামা অনেকের অ্যান্সারই ঠিক হয়েছে, সো ভেরি গুড। মেহেরিন সবার অ্যান্সারই মোটামুটি ঠিক হয়েছে। ওকে, সো আই এম মুভিং অন টু দ্য নেক্সট রুল। বাই প্লাস জিরান যদি থাকে, আমরা উইদাউট প্লাস জিরান দেখলাম, বাই প্লাস জিরান থাকলে কি করব? এখানেও কাইন্ড অফ সিমিলার রুল, বাইটা থাকবে না, বাই উঠে যাবে, ভার্বের যে আইএনজি ফর্ম সেটা মেইন ফর্মে রূপান্তরিত হবে, অর্থাৎ আইএনজিটাও কিন্তু থাকবে না। সেন্টেন্সটা আবারও আগের মতো ইম্পারেটিভ সেন্টেন্সে থাকবে, কারণ শুরুর ভার্বটা কিন্তু আমি বেস ফর্ম দিয়ে দিব এবং দুইটা ক্লজের মাঝখানে আমরা অ্যান্ড ইউজ করব এবং বাকি যে অংশটা সেটা আনচেঞ্জ থাকবে এবং সেটার পরে আসলে অ্যান্ড বসবে,
সেটা অ্যান্ড এর পরে বসবে। সো আগের রুলের সাথে কিন্তু এক্স্যাক্ট সিমিলারিটি পাচ্ছি আমরা। বাইটা থাকবে না, জিরান্ডের আইএনজি উঠে যাবে, ইম্পারেটিভ ফর্ম থাকবে, লাস্টের ক্লজটা চেঞ্জ হবে না। সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জিনিসটা আসলে এরকমই যে তুমি একটা রুল যদি আইডিয়া নিয়ে ফেলো তাহলে বাকিগুলো নিজে নিজেই হয়ে যায় আসলে। এখানে দেখো, বাই ইটিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ ক্যান গেট ভাইটামিনস। সো এখানে আমরা কি লিখবো? ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ইউ ক্যান গেট ভাইটামিনস। তোমরা কি কেউ আমাকে এই বাই প্লাস জিরান্ড আর আগের যে রুলটা ছিল এটার মধ্যে একটা পার্থক্য আছে শুধু, এই পার্থক্যটা কি কেউ বলতে পারবা? আমি একটু দেখি তো তোমরা কেমন অ্যাটেনশন দিচ্ছ ক্লাসে। এই লাস্ট যে রুল 5 ছিল এবং রুল 6 ছিল সেটার মধ্যে শুধুমাত্র একটা পার্থক্য আছে, এছাড়া কিন্তু সব সেম। ওখানেও বাই উঠে যাচ্ছিল, উইদাউট উঠে যাচ্ছিল, জিরান্ডের আইএনজি চলে যাচ্ছিল, পরের ক্লজে কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র একটা ডিফারেন্স আছে দুইটা রুলের মধ্যে। তোমরা একটু আমাকে ডিফারেন্সটা বলো তো, আমি দেখি কে সবার আগে বলতে পারে। অরূপ বড়ুয়া একটা অ্যান্সার দিয়েছে, বাট অরূপ বড়ুয়া তোমার অ্যান্সারটা আমি বুঝতে পেরেছি, বাট তুমি আর স্পেসিফিক্যালি বলো অ্যান্সারটার ডিফারেন্সটা কিসে। ওকে, মিনহাজও অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। মহসিনা, ভেরি গুড। আই সি আ লট অফ গুড স্টুডেন্টস যারা কিনা অনেক মানে নোটিস করছে জিনিসগুলা। ইয়েস, ইউ গাইজ আর কারেক্ট। আগেরটাতে আমরা অর ইউজ করেছিলাম, কারণ উইদাউট যখন আসে উইদাউটটা ব্যবহার করার অর্থেই কিন্তু আমাদের অথবা ব্যবহার করতে হয়, কিন্তু এখানে বাই আছে তাই আমরা অ্যান্ড দিব। সো ভেরি গুড, দ্য ডিফারেন্স লাইজ অ্যামং দ্য ইউজ অফ কনজাংশন। সো কনজাংশনটা ভিন্ন কনজাংশন হচ্ছে, ঠিক আছে? আগে আমরা অর দিয়েছিলাম, এখন আমরা অ্যান্ড ইউজ করব। এছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে তোমরা আমাকে এটার অ্যান্সারটা দ্রুত দিয়ে দাও। বাই রিডিং নিউজ পেপার্স ইউ ক্যান নো অ্যাবাউট মেনি থিংস, এটার অ্যান্সার কি হবে? ভেরি গুড অরূপ বড়ুয়া, তুমি আবার স্পেসিফিকলি তোমার অ্যান্সারটা দিয়েছো, আই লাইক ইট। উইদাউটের জায়গায় অর হবে এবং বাই থাকলে অ্যান্ড হবে। ভেরি গুড, তাহলে এই অ্যান্সারটা তোমরা দ্রুত দিয়ে দাও। বাই রিডিং নিউজ পেপার্স ইউ ক্যান নো অ্যাবাউট মেনি থিংস, এটার অ্যান্সার কি হবে? ফাতেমা মৃধা, তোমার অ্যান্সারটি হয়নি আপু। তুমি পজিটিভ নেগেটিভ কিন্তু এখানে অ্যাপ্লাই করবে না। পজিটিভ নেগেটিভ কিন্তু অন্য হিসাব, পজিটিভ নেগেটিভ কিন্তু এখানে একদমই অ্যাপ্লাই করবে না। অর দিয়েও তুমি চাইলে নেগেটিভ কথা বলতে পারো, অর দিয়েও পজিটিভ কথা বলা যায়, বাট এই পজিটিভ নেগেটিভের অ্যান্সারটা আসলে হবে না। আমাদের স্পেসিফিক থাকতে হবে অ্যান্সার বলার ক্ষেত্রে। এখানে আগে আমরা অর ব্যবহার করতাম কারণ উইদাউট ছিল, অ্যান্ড ব্যবহার করব কারণ বাই আছে, এবং দুইটার অর্থ ভিন্নতা হওয়ার কারণে আমরা কনজাংশনও ভিন্ন করছি। ওকে, রিড নিউজ পেপার অ্যান্ড ইউ ক্যান নো অ্যাবাউট মেনি থিংস। যারা নিউজ পেপার দিচ্ছ, আমি জানতে চাই যে নিউজ পেপারের এসটা কোথায় যাবে? কাউসার, রিফা, তোমরা যারা নিউজ পেপার দিচ্ছ, হুমায়রা, তারপর মিনহাজও নিউজ পেপার এস মিস করেছো। এখানে কিন্তু সেন্টেন্সে অন্য কিছু পরিবর্তন করা যাবে না। তোমার যদি সেন্টেন্সে নিউজ পেপার্স থাকে, পেপার্সই দিতে হবে। এই এসটা যারা দাওনি, এবং আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ছোট থেকে ছোট ভুল নোটিস করব, কারণ আমি চাই যে তোমরা একদম ফ্ললেস থাকো, তোমাদের যেন কোনো ভুল না হয়, একদম 0%ও ভুল না হয়। তো যারা নিয়াজ মোর্শেদ, তোমারও ভুল হয়েছে, পারামা নন্দিনী, যারা নিউজ পেপার্স লেখা নেই তাদেরকেও আমি বলবো যে তোমাদের কিন্তু চেঞ্জ করে কারেক্টটা দিতে হবে, কারণ এখানে কিন্তু কোনো ধরনের ভুল টলারেট করা যাবে না। এরকম কিছু টিচার আছে যারা এই ধরনের ভুলের জন্যও কিন্তু মার্কস কাটবে, কারণ অরিজিনাল সেন্টেন্সে কিন্তু প্লুরাল ছিল, তুমি চাইলেই প্লুরাল থেকে সিঙ্গুলার করতে পারো না। সো রিড নিউজ পেপার্স অ্যান্ড ইউ ক্যান নো অ্যাবাউট মেনি থিংস, এটাই হবে অ্যান্সার। সো যারা নিউজ পেপার দাওনি দয়া করে তোমরা এসটা মনে করে অ্যাড করে নিও। 7 নাম্বারটা দেখো, ইনস্পাইট যদি থাকে তাহলে কিভাবে কম্পাউন্ড করব। প্রথমত ইনস্পাইট অফ থেকে ভার্ব প্লাস আইএনজি অংশ পর্যন্ত আমরা বাদ দিব। দুইটা ক্লজের ক্ষেত্রেই সেম সাবজেক্ট থাকবে। ইনস্পাইট অফ এর পরিবর্তে ব্যবহৃত যে ভার্ব প্লাস আইএনজি ফর্ম সেটা ফাইনিট ভার্বের টেন্স অনুযায়ী মেইন ভার্ব হয়ে যাবে, এবং ক্লজ দুইটার মাঝখানে বাট অথবা ইয়েট ব্যবহার করব। ফাইনিট ভার্ব যুক্ত অবশিষ্ট বাক্যাংশ অপরিবর্তিত অবস্থায় বাট বা ইয়েটের পরে বসে। একটু রুলটা আমি সামারাইজ করি। দিস ইজ সেকেন্ড রুল, যেখানে কিন্তু অ্যান্ড এর ব্যবহার হচ্ছে না, অর্থাৎ রুল 7এও কিন্তু দেয়ার ইজ নো অ্যান্ড। ইনস্পাইট অফ থাকলেই কিন্তু বাট অথবা ইয়েট বসবে, ঠিক আছে? বাট অথবা ইয়েট বসবে। ইনস্পাইট অফ থাকলে কিন্তু কনজাংশন হিসেবে আমরা বাট অথবা ইয়েট বসাবো। এটা সবার আগে তোমরা মাথায় ফিক্স করে ফেলো যে ইনস্পাইট অফ থাকলে কনজাংশন কিন্তু অ্যান্ডও হবে না, অরও হবে না, বাট এবং ইয়েট হবে।
এরকম কিছু কম কেসেস থাকে যেখানে আসলে অ্যান্ডটা দেয়া যায় না, এবং ওই কেসেসগুলো ভালো মতো মনে রাখবা, বিকজ টিচাররা জানে যে সবাই আসলে কম্পাউন্ড বলতেই অ্যান্ড দিয়ে সেন্টেন্স করানো বুঝে, তাই ওরা বেশি করে এই টাইপের সেন্টেন্স দেয়। সো ইনস্পাইট অফ থেকে ভার্ব পর্যন্ত অংশটা বাদ দিয়ে দিব, দুইটা সেম সাবজেক্টই ইউজ করব, এবং ইনস্পাইট অফের পর যে ব্যবহৃত ভার্বের আইএনজি ফর্ম সেটাই মূলত ভার্বটা হবে, টেন্স দেখে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব করে নিব, এবং বাকি যে পরবর্তী অংশটা অর্থাৎ ফাইনাইট ভার্বের পরের যে পরিবর্তিত অংশটা সেটা আসলে বাট এবং ইয়েটের পরে বসবে। এখানে এই এক্সাম্পল সেন্টেন্সটা দেখো, ইন স্পাইট অফ রানিং ফাস্ট আই কুড নট ক্যাচ দ্য ট্রেন। সো আমরা কি লিখবো, আই র্যান ফাস্ট বাট আই কুড নট ক্যাচ দ্য ট্রেন। এখানে কিভাবে কি হলো দেখো, সাবজেক্ট হিসেবে আমি আই ব্যবহার করব, কারণ এখানেও আই অরিজিনাল সেন্টেন্সের সাবজেক্ট আই আছে, যেহেতু ভার্বে কুড নট আছে, কুড নট কি পাস্ট টেন্স বোঝাচ্ছে না, সো এখানে পাস্ট টেন্স থাকার কারণে আমি কিন্তু এখানে র্যান দিব, ঠিক আছে, আই র্যান ফাস্ট। সো এখানে কুড নট থাকার কারণে আমিও আসলে পাস্ট টেন্স ব্যবহার করব, আই র্যান ফাস্ট বাট কুড নট ক্যাচ দ্য ট্রেন। সো বাট আসলে কনজাংশন হিসেবে ব্যবহার হবে, এবং পরবর্তী যে অংশটা সাবজেক্টের পর থেকে সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে না। ওকে, আচ্ছা, তারপর দেখো, তাহলে তোমরা আমাকে এটার অ্যান্সার দাও। ইন স্পাইট অফ বিং ওল্ড হি ওয়াজ ইয়াঙ্গার অ্যাট হার্ট, অর্থাৎ বয়স্ক হওয়া সত্ত্বেও সে আসলে মনের দিক থেকে অনেক জোয়ান ছিল, ঠিক আছে। সো এইটার অ্যান্সারটা তোমরা আমাকে দ্রুত কমেন্টে দাও। ইন স্পাইট অফ বিং ওল্ড হি ওয়াজ ইয়াং অ্যাট হার্ট, এটার অ্যান্সার কি হবে? ইন স্পাইট অফ বিং ওল্ড হি ওয়াজ ইয়াং অ্যাট হার্ট। জাস্ট তোমরা রুলটা ফলো করার চেষ্টা করো, একটু খেয়াল করো যে এখানে কনজাংশন কিন্তু বাট আর ইয়েট হবে, আর বাকি কিন্তু মোরাললেস সব সেমই আছে, অর্থাৎ তুমি কুড নট দেখে ভার্বটা ডিসাইড করবা। এখানে যদি যেহেতু ওয়াজ আছে, তোমার ওয়াজ দেখে ভার্বটা ডিটারমাইন করতে হবে। ওকে, অরূপ বড়ুয়া লিখেছে হি ওয়াজ ওল্ড বাট হি ওয়াজ ইয়াং অ্যাট হার্ট, মিলাও সেম অ্যান্সার দিয়েছে। আমরা তাহলে কারেক্ট অ্যান্সারটা দেখি। কারেক্ট অ্যান্সার হচ্ছে ইয়েস, হি ওয়াজ ওল্ড বাট ইয়াং অ্যাট হার্ট। সো যারা যারা এই অ্যান্সার দিয়েছো তাদের সবার অ্যান্সার হয়েছে কংগ্রাচুলেশনস, হি ওয়াজ ওল্ড বাট ইয়াং অ্যাট হার্ট। ওকে, তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে। এইটার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এই পার্টটুকু তোমাদের আজকে, তোমরা তো ক্লাস খালি করেই যাচ্ছ, ফ্রি তোমাদের যে গ্রামার ফাউন্ডেশন কোর্স সেটা যেহেতু সবার জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি, তোমরা তো সেটা করেই যাচ্ছ, কিন্তু আমরা চাই যে তোমরা সবাই করা সত্ত্বেও আমরা যেন একটা তোমাদের থেকে ফিডব্যাক নিতে পারি, এবং তোমরা যেন কীরকম পারফর্ম করছো সেটা আমরাও রিয়েলাইজ করতে পারি। সো এই যে 5টা সিম্পল টু কমপ্লেক্সের হোমওয়ার্ক আছে সেটা তোমরা তোমাদের এই HSC 27 স্টার স্টুডেন্টস গ্রুপে সাবমিট করবা। যারা যারা সাবমিট করবা না, আমি কিন্তু ঠিক দেখে নিব যে কারা সাবমিট করছো, কারা সাবমিট করনি, এবং কত সংখ্যক মানুষ আসলে সাবমিট করেছো। সো তোমরা চাইলে, তোমরা যদি চাও যে আমি তোমার কপিটা দেখি, তাহলে ট্রাই করবা আমাকে তোমাদের পোস্টে একটা মেনশন দিয়ে দেওয়ার, তাহলে আমার কাছে নোটিফিকেশন গেলে আমার জন্য ইজি হবে তোমাদের কপিটা চেক করার, এবং আমি অ্যান্সারও দিয়ে দিব, কারেক্ট অ্যান্সারও আমি দিয়ে দিব। কিন্তু তুমি তোমার কপি যদি চাও যে আমি চেক করি বা আমি নোটিস করি তুমি কি লিখেছো, তাহলে ডেফিনেটলি আমাকে তোমাদের পোস্টে একটা মেনশন করে দিবা। এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, সিম্পল টু কমপ্লেক্স এই 5টা সেন্টেন্সের আমি হোমওয়ার্ক সাবমিশন চাই তোমাদের থেকে আজকে রাতের মধ্যে, ঠিক আছে। আজকে 7:30-তে ক্লাস শেষ হবে, তোমরা আজকে দ্রুত হোমওয়ার্কটা সাবমিট করে দিবা তোমাদের HSC 27 স্টার স্টুডেন্টস গ্রুপে। ওকে, যারা পরে করবা বা অনেক দেরিতে করবা, আমি কিন্তু বুঝবো যে তুমি হয়তো নিজে নিজে করো নাই, সো দ্রুত করে দিবা, ট্রাই করবা সবার আগে করে দেওয়ার, ঠিক আছে। সো HSC 27 গ্রুপে এই পোস্টটা তোমরা দিয়ে দিবা আজকে, তোমাদের কপির একটা ছবি তুলে তোমরা জাস্ট দিয়ে দিলেই হবে। ওকে, এখন হচ্ছে ফান পার্ট। আমরা এতক্ষণ সিম্পল টু কম্পাউন্ড করলাম, আমরা জানি যে অলমোস্ট উল্টাটা করলেই কিন্তু কম্পাউন্ড টু সিম্পল হয়ে যাবে। সো এটাতে কোনো টেনশনই নেওয়ার কিছু নাই। অ্যান্ড দ্বারা যুক্ত একই সাবজেক্ট বিশিষ্ট কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করব। প্রথমত, অ্যান্ড পূর্ববর্তী ক্লজের সাবজেক্ট উঠে গিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। আমরা কি করছিলাম, কম্পাউন্ড করার জন্য আমরা আইএনজি ফর্মটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম, এখন আমরা মেইন যেই ভার্বটা থাকবে সেটার সাথে আমরা আইএনজি নিয়ে আসবো, অর্থাৎ আইএনজি অ্যাড করব।
সাবজেক্ট সহ দ্বিতীয় যে ক্লজটা সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। সেকেন্ড সাবজেক্ট সহ কোনো চেঞ্জ হবে না সেকেন্ড ক্লজে, কিন্তু আমরা কিন্তু সিম্পলেও কোনো চেঞ্জ করছিলাম না, সিম্পল থেকে কম্পাউন্ড নেওয়ার সময় এবং কম্পাউন্ড থেকে সিম্পল নেওয়ার সময়ও কোনো চেঞ্জ করছিলাম না। তারপর দেখো দুটি ক্লজের মাঝে ব্যবহৃত অ্যান্ড উঠে গিয়ে সেখানে একটা কমা বসবে। যেহেতু এটা আর কম্পাউন্ড সেন্টেন্স না, তাই আমরা একদমই অ্যান্ড ব্যবহার করতে পারবো না বা কোনো কনজাংশন ব্যবহার করতে পারবো না, তাই আমরা মাঝখানে একটা কমা ইউজ করব। ওকে আপু, আপনি এটা নিয়ে একটা পোস্ট দিয়েন প্লিজ, তাহলে ওখানে সাবমিট করতাম। আচ্ছা, আমি এটাও করতে পারি, তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে সাজেশন দাও কোনটা বেটার হয়। তোমরা কি চাও আমি তোমাদেরকে পোস্ট করি তাহলে তোমরা কমেন্ট করবা, নাকি ওই পোস্টের আন্ডারে সবাই কমেন্ট করবা, নাকি তোমরা নিজেরা নিজেরা পোস্ট দিবা? সো আমি ধরো বলছি যে ফার্স্টটা হচ্ছে অপশন 1, যেখানে আমি পোস্ট দিয়ে দিব একটা, ওই পোস্টের নিচে সবাই কমেন্ট করবা। আর একটা হচ্ছে অপশন 2, যেখানে তোমরা ইন্ডিভিজুয়ালি পোস্ট করবা। তোমরা বলো যে তোমরা কি অপশন 1 প্রেফার করো নাকি অপশন 2 প্রেফার করো। সো অপশন 1 ইজ আমি পোস্ট করব, তোমরা কমেন্ট করবা পোস্টের নিচে অ্যান্সার। আর পোস্ট 2 হচ্ছে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আরাফ, নাফিজ, মুসানে সবাই বললো যে আপু আপনি পোস্ট করলে ভালো হয়। সো ওকে, চেঞ্জ, আমি পোস্ট করব, তারপর তোমরা দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। সো আমি ঠিক ক্লাসটা শেষ হওয়ার পরপরই পোস্টটা দিয়ে দিব, তোমরা ওই পোস্টের আন্ডারে কমেন্টটা করে দিবা। ওকে, আমি তোমাদের কিন্তু ওখানে কোয়েশ্চেনটাও দিয়ে দেওয়ার ট্রাই করবো কমেন্টে। সো ওই কমেন্টে কোয়েশ্চেন দেখেও কিন্তু তুমি চাইলে পোস্টটা করে দিতে পারবা। ওকে ডান। সো অপশন 1 ডান। এটা নিয়ে আমি আর কোনো কনভারসেশন চাই না, আমাদের ক্লাসটা কিন্তু শেষ করতে হবে। আমাদের কিন্তু এখনো কমপ্লেক্স টু কম্পাউন্ড বাকি, উইচ ইজ আ বিট ডিফিকাল্ট, এবং সবার কাছে কিন্তু আসলে কমপ্লেক্স টু কম্পাউন্ডটাই ডিফিকাল্ট লাগে। সো আসো আমরা দ্রুত ক্লাসটা শেষ করি। সো এখানে দেখো কম্পাউন্ড সেন্টেন্সটা যদি এমন থাকে যে আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু ওয়ার্ক, তাহলে আমরা কি লিখবো? ক্লোজিং দ্য ডোর। সো ক্লোজ ছিল, আমি এটার সাথে আইএনজি অ্যাড করব কারণ আমি এখন সিম্পল করছি। এই অ্যান্ডের পরিবর্তে আমি একটা কমা নিয়ে আসবো এবং বাকি যে অংশটা সেটা একদমই সেম থাকবে। সেখানে আমি শুধু সাবজেক্টটা বসিয়ে আই ওয়েন্ট টু ওয়ার্ক একটা ফাইনিট ভার্ব দিয়ে ক্লজটা করে ফেলবো। সেকেন্ডে দেখো আই টুক মাই মিল অ্যান্ড ওয়েন্ট টু স্কুল, এখানেও কিন্তু টুকের পরিবর্তে টেকিং চলে যাবে, এবং যেহেতু টুক আছে এবং এখানেও ওয়েন্ট আছে, তাই আমি অ্যান্ডের পরিবর্তে কমা দিয়ে পরবর্তী অংশটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ রেখে দিব। থার্ডটা দেখো হি পুট অন হিজ হ্যাট অ্যান্ড ওয়েন্ট আউট। সো এখানেও কিন্তু আমি পুটের জায়গায় পুটিং দিয়ে দিব, এবং পুটিং হিজ হ্যাট অন বা পুটিং অন হিজ হ্যাটও দিতে পারো। এখানে দুইটা এক্সাম্পলই আসলে ঠিক আছে। থার্ড এক্সাম্পলটার ক্ষেত্রে কেউ যদি পুটিং অন হিজ হ্যাটও দাও তাহলেও কিন্তু ঠিক আছে, দুইটাই আসলে কারেক্ট। পুটিং হিজ হ্যাট অন অথবা পুটিং অন হিজ হ্যাট হি ওয়েন্ট আউট। সো এখানেও আমি অ্যান্ডের পরিবর্তে কমাটা দিয়ে দিব। সো দেখো তিনটা জায়গায় সেম, আমি আইএনজি অ্যাড করছি এবং তার পরবর্তীতে আমি অ্যান্ডের পরিবর্তে একটা কমা আনছি, এবং লাস্টের যে অংশটা সেখানে আমি কোনো পরিবর্তন করছি না। ওকে, নেক্সট দেখো অ্যান্ড দ্বারা যুক্ত পূর্ব পৃথক, অর্থাৎ পৃথক পৃথক সাবজেক্ট। পৃথক পৃথক বলতে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের কথা বলা হয়েছে। সেই ধরনের কম্পাউন্ড সেন্টেন্সে আসলে আমরা কি করব, অর্থাৎ এতক্ষণ কিন্তু আমরা একটা সাবজেক্ট নিয়ে ডিল করছিলাম, যে একটা সাবজেক্টই দুইটা ক্লজের কাজ করছে, কিন্তু আমরা এখন দুইটা সাবজেক্ট থাকলে কি করব আসো একটু দেখি। অ্যান্ড দ্বারা যুক্ত পৃথক পৃথক সাবজেক্ট বিশিষ্ট কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ডের পরিবর্তে ক্লজের মূল ভার্বটা যদি টু বি ভার্ব হয় বা টু হ্যাভ ভার্ব হয়, তাহলে দুটি ক্লজের সাবজেক্ট অপরিবর্তিত থাকবে। প্রথম ক্লজে মূল ভার্ব হিসেবে আমরা টু বি ভার্ব ব্যবহার করব, টু বি ভার্বের পরিবর্তে আমরা বিং ব্যবহার করব, এবং টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করব। এই জিনিসটাও কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্সের ক্ষেত্রে অনেকবার করেছি, যে টু বি ভার্বের পরিবর্তে অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরিবর্তে আমি একটু লিখে দিচ্ছি এখানে, টু বি ভার্ব বলতে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই ভার্বগুলোর পরিবর্তে আসলে আমরা বিং ব্যবহার করব, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই টু হ্যাভ ভার্বগুলোর পরিবর্তে আসলে আমরা হ্যাভিং ব্যবহার করব। ঠিক আছে, সো আসো আমরা এক্সাম্পল দেখি, এবং পরের ক্লজটা অ্যাজ ইট ইজ অপরিবর্তিত থাকবে। দুইটা ক্লজের মাঝখানে যে অ্যান্ডটা ছিল সেটা আর থাকবে না, কারণ এগেন সিম্পল সেন্টেন্সে কোনো অ্যান্ড থাকবে না, এবং একটা কমা ব্যবহার করা হবে। ফর এক্সাম্পল, দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই রিটার্ন হোম। এখানে দেখো অ্যান্ড কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স ছিল দেখে আছে, এখানে হ্যাড আছে তাই না? হ্যাড কি একটা টু হ্যাভ ভার্ব,
হ্যাড যেহেতু একটা টু হ্যাভ ভার্ব, তাই সেটাকে পরিবর্তন করে আমি হ্যাভিং নিয়ে আসবো এবং পরবর্তীতে অ্যান্ড এর জায়গায় কমা দিয়ে আমি উই রিটার্ন হোম দিয়ে দিব। তারপর দেখো দ্য সাম ওয়াজ হার্ড অ্যান্ড আই কুডন্ট সলভ ইট। সো এখানে দেখো দ্য সাম ওয়াজ হার্ড, সো যেহেতু ওয়াজ আছে, ওয়াজ কি একটা টু বি ভার্ব না? হ্যাড যেমন একটা টু হ্যাভ ভার্ব, ওয়াজ কিন্তু একটা টু বি ভার্ব। সো এই সামের জায়গায় আমি সামের পরবর্তীতে বিং নিয়ে আসবো ওয়াজের জায়গায়, এবং অ্যান্ডের জায়গায় স্বাভাবিকভাবে একটা কমা বসবে, অ্যান্ড লাস্টের যে অংশটা সেটা কিন্তু একদম অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, একেবারে অপরিবর্তিত থাকবে। সো নেক্সট রুলটা দেখো, আদারওয়াইজ বা অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে আমরা মাত্রই করে আসলাম যে আদারওয়াইজ অর অ্যাড করতে হবে সিম্পল থেকে, যদি কিনা উইদাউট থাকে তাহলে কিন্তু আমরা আদারওয়াইজ এবং অর ব্যবহার করি। তারপর প্রথম ক্লজটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, দ্বিতীয় ক্লজের কাজের ফলাফল কারণ ও শর্ত হিসেবে ব্যবহার হয়, তাহলে সেকেন্ড ক্লজটা নেগেটিভ হবে। অর্থাৎ আমি এক্সাম্পল দেওয়ার টাইমে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ক্লজটা নেগেটিভ হবে। সেন্টেন্সের প্রথমে আমরা উইদাউট প্লাস ভার্বের আইএনজি ফর্ম বসাবো। যেহেতু মনে রাখবা আমি একটু আগে বললাম যে আদারওয়াইজ অর কিন্তু শুধুমাত্র উইদাউট যুক্ত সেন্টেন্সে থাকে। সো উইদাউট অর যেহেতু আদারওয়াইজ অরটা থাকলে আমরা বুঝবো উইদাউট প্লাস জিরান্ট বসবে বা ভার্ব প্লাস আইএনজি বসবে। তারপর অর আর আদারওয়াইজটা উঠে গিয়ে তার জায়গায় একটা কমা বসবে এবং দ্বিতীয় ক্লজটায় কোনো পরিবর্তন থাকবে না। সো ধরো বি পাংচুয়াল আদারওয়াইজ ইউ উইল নট বি প্রেজড। সো এখানে যদি প্রথম অংশটা দেখো বি পাংচুয়াল, সো এখানে বি এর জায়গায় বি এর আইএনজি ফর্ম কিন্তু বিং। সো যেহেতু অর অথবা আদারওয়াইজ আছে আমরা কিন্তু শুরুই করব উইদাউট দিয়ে। উইদাউট দেওয়ার পর আমাকে একটা জিরান দিতে হবে, এবং জিরানটা কিসের বেসিসে দিব? আমার সেন্টেন্সের যে ভার্বটা আছে সেটার বেসিসে। সো এখানে শুধু বি পাংচুয়াল আছে, আমি লিখব উইদাউট বিং পাংচুয়াল, এবং আদারওয়াইজটার পরিবর্তে আমি একটা কমা নিয়ে আসবো, ঠিক আছে, শুধু কমা আর কিচ্ছু না। এবং পরবর্তী অংশটায় কোনো পরিবর্তন থাকবে না, পরবর্তী অংশটা কিন্তু অ্যাজ ইট ইজ একেবারে সেম সেম থাকবে। সো পরবর্তী যে অংশটা দেখছো সেখানে কোনো ধরনের পরিবর্তন থাকবে না, একেবারে সেম থাকবে। সো আমি যদি আরেকটা দেখাই, ওয়াক ফাস্ট অর ইউ উইল বি লেট। সেখানে যেহেতু অর ব্যবহার হচ্ছে আমরা শুরুই কিন্তু করব উইদাউট দিয়ে। অর ব্যবহার হওয়ার কারণে আমরা শুরুই করব উইদাউট দিয়ে। উইদাউট ওয়াকিং ফাস্ট, ওয়াকের সাথে আইএনজি অ্যাড হবে এবং অরের জায়গায় একটা কমা অ্যাড হবে, অ্যান্ড তারপর বাকি অংশটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম ক্লজটা যদি কারণ ও শর্তের উপর সেকেন্ড ক্লজটা হয় তাহলে সেকেন্ড ক্লজটা অ্যাফার্মেটিভ হবে। এটা মূলত আসলে এটাই বোঝাচ্ছে যে অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং প্রথম ক্লজটা যদি একটা রিজন হয় অথবা কোনো কন্ডিশন হয়। আচ্ছা, এখন যেহেতু আজান দিচ্ছে আমার এখানে, আমি আজানের জন্য ক্লাস নিলে হতে পারে তোমাদের ক্লাসে ডিসরাপ্ট হবে সাউন্ডে, মাত্রই আজানটা শুরু হলো and it's 6:50 নাও। সো আমি গেস তোমরা অনেকেই ব্রেক চাচ্ছিলা আজানের বা নামাজের। সো আমি তোমাদেরকে 10 মিনিট ব্রেক দিচ্ছি, আমরা ঠিক এই রুলটা থেকে স্টার্ট করব, ঠিক আছে, এই রুলটা থেকে স্টার্ট করব। তোমাদেরকে আমি এখন 10 মিনিটস ব্রেক দিচ্ছি। সি ইউ গাইজ অ্যাট এক্স্যাক্টলি 7। সো ঠিক 7টায় কিন্তু আমি আবার ক্লাসটা শুরু করে দিব, ওকে। সো তোমাদের যাদের এই টাইমের মধ্যে নামাজ পড়া লাগবে পড়ে ফেলো, আমি ঠিক 7টায় ক্লাস স্টার্ট করে দিব, ওকে। কারোর সমস্যা না হয় বুঝতে যে এখন ব্রেক।
prayer break 10 minutes. ওকে, 10 মিনিটের ব্রেক। সো আমরা রিজিউম করব ঠিক 7 PM এ। 7 PM এ আমরা স্টার্ট করব। ওকে,
ওকে, হ্যালো এভরিওয়ান, সো আই এম ব্যাক অ্যাজ ওয়েল। তোমরা যারা আগে কমেন্ট করছো, আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখছিলাম যে তোমরা বলছো আই এম ব্যাক। সো আমি ঠিক 10 মিনিটস পরেই চলে আসলাম তোমাদের সাথে। সো লেটস গেট স্টার্টেড অ্যাগেন। সো আমাদের ব্রেক শেষ। তোমাদের যদি কোনো ফ্রেন্ডস মনে করো এখনও নেই অ্যাক্টিভ, তাদেরকে দ্রুত জয়েন করতে বলো, বিকজ আমরা আবার ক্লাসটা রিজিউম করব। ওকে, সো আমাদের রুলটা ছিল অ্যান্ড দ্বারা যুক্ত যেসব কম্পাউন্ড সেন্টেন্স থাকবে সেটার প্রথম ক্লজটা যদি কারণ এবং শর্তর উপর দ্বিতীয় ক্লজটা হয়, অর্থাৎ প্রথম ক্লজে তুমি কারণটা দিচ্ছ, সেকেন্ড ক্লজে তুমি তোমার রিজনটা দিচ্ছ, বা সেটা কি হচ্ছে সেকেন্ড ক্লজে সেটা নির্ভর করে, তাহলে ইউজুয়ালি সেকেন্ড ক্লজটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হয়। অর্থাৎ সেকেন্ড ক্লজে কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা ইউজ করি না, এবং সেন্টেন্সের প্রথমে বাই প্লাস ভার্ব থাকবে প্লাস আইএনজি থাকবে, এবং সেকেন্ড ক্লজে অ্যান্ড উঠে গিয়ে একটা কমা বসবে। সো এটাও কিন্তু এক্স্যাক্টলি আগের রুলটার মতোই। আমরা বাই প্লাস জিরান্ডের যে রুলটা দেখেছিলাম সেখানে আমরা জানি অ্যান্ড ব্যবহার করতে হয়, এখানে আমরা জাস্ট অপোজিটটা করবো, আমরা অ্যান্ডটাকে সরিয়ে ফেলবো, কমা নিয়ে আসবো এবং বাই এবং আইএনজি নিয়ে আসবো। সো ওয়ার্ক হার্ডের জায়গায় আমাদের ওয়ার্ককে ওয়ার্কিং করতে হবে এবং শুরুতে একটা বাই থাকবে। রিড অ্যাটেন্টিভলির জায়গায় আমরা লিখবো কি বাই রিডিং অ্যাটেন্টিভলি, কারণ বাই দিয়েই কিন্তু সেন্টেন্সটাকে শুরু করতে হবে, এবং পরবর্তীতে যে অ্যান্ডটা থাকবে সেটা পরিবর্তন করে আমরা একটা কমা নিয়ে আসবো। এবং তোমরা যদি সেকেন্ড ক্লজটার দিকে তাকাও, সেকেন্ড ক্লজে কিন্তু কোনো পরিবর্তন হবে না। ওকে, সো ইউ উইল সাকসিড ইন লাইফ, ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট, এগুলোতে একদমই পরিবর্তন হবে না। ওকে, নেক্সটটা দেখো, অ্যান্ড সো বা অ্যান্ড সো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা যদি একই সাবজেক্ট হয় তাহলে সেকেন্ড ক্লজটাতে ফলাফল নির্দেশ করে, এবং যদি সেকেন্ড ক্লজটায় ফলাফল বলে এবং প্রথম ক্লজটা তার উপর নির্ভর করে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আগেরটার মতোই, অর্থাৎ পরবর্তী ক্লজটাতে তোমার ফলাফল আছে এবং প্রথম ক্লজটাতে তোমার কারণটা দেওয়া আছে, তাহলেও কিন্তু সেম কাজটাই আমরা করব। প্রথম ক্লজের সাবজেক্ট উঠে যাবে এবং সেন্টেন্সের প্রথমে বিকজ বসবে অথবা অ্যাকাউন্ট অফ বসবে, কারণ যেহেতু আমরা প্রথমে কারণটা বলবো তাই আমরা বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ নিয়ে আসবো। বিকজ অফটাই আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউজ করে, তো তোমরা চাইলে বিকজ অফটা ইউজ করতে পারো। প্রথম ক্লজের সাবজেক্টটা যদি পসেসিভ ফর্মে রূপান্তরিত হয়, সেখানে বিকজ অফের পরে সেটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আসো এক্সাম্পলটা দেখি। প্রথম ক্লজ, এখানে আরেকটু কিছু কথা আছে। প্রথম ক্লজের ভার্বের যে আইএনজি ফর্ম সেখানে বিকজ অফ এবং অ্যাকাউন্ট অফের পরে বসবে। আমার মনে হয় এগুলো সবই আমরা আসলে সোফার দেখে আসছি এবং কোনো কিছু আসলে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। সো এবং অ্যান্ডটা উঠে যাবে ডেফিনেটলি, কারণ কোনো কনজাংশন থাকতে পারবে না, এবং পরবর্তীতে সাবজেক্ট সহ দ্বিতীয় ক্লজটা অপরিবর্তিত থাকবে। সো ধরো হি হ্যাড মাচ এক্সপেরিয়েন্স সো হি গট দ্য জব। সো এটা কি একটা রিজন না, যে তার এক্সপেরিয়েন্স ছিল তাই সে চাকরিটা পেয়েছে। সো তুমি দুইটা একটা কারণের সাথে, যেই কারণটার উপর সেন্টেন্সটা নির্ভর করছে সেটাকে কানেক্ট করছো। তো সে চাকরি পেয়েছে, এটার কারণটা কি, তার অনেক এক্সপিরিয়েন্স ছিল, মানে অভিজ্ঞতা ছিল। সো দুইটাকে তুমি যোগ করছো একটা কনজাংশন দিয়ে, কিন্তু তুমি সিম্পল করার সময় কিন্তু সেই কারণটাই ফার্স্টে লিখবা। কিভাবে লিখবা? বিকজ অফ দিয়ে, যে বিকজ অফ হিজ হ্যাভিং মাচ এক্সপিরিয়েন্স হি গট দ্য জব। আর এখানে কিন্তু বিকজ অফ এর পর পসেসিভ ফর্ম বসবে। সো হিকে আমরা হিজ করে নিব। যদি সাবজেক্টিভ ফর্ম থাকতো তাহলে হি লিখতাম, যেহেতু পসেসিভ ফর্ম ইউজ করবো তাই বিকজ অফ এর পর আমরা হিজ লিখবো। যদি এখানে সি থাকতো তাহলে আমি বিকজ অফ হার লিখতাম। ওকে, সো বিকজ অফ এর পর কিন্তু হিজ অথবা যেই প্রোনাউন ইউজ করো পসেসিভ ফর্মটা ইউজ করতে হবে। এখানে দেখো হি হ্যাজ মাচ মানি অ্যান্ড হি ক্যান বাই আ কার। সো এখানেও কিন্তু তার টাকা আছে তাই বলে সে গাড়ি কিনছে। সো এখানে কারণটা আছে প্রথমে। সো কারণটা আমি কিভাবে লিখবো? বিকজ অফ দিয়ে, যে বিকজ অফ হিজ হ্যাভিং মাচ মানি হি ক্যান বাই আ কার। তার অনেক টাকা থাকার সত্ত্বে সে, বা তার অনেক টাকা থাকার জন্য সে গাড়িটা কিনতে পারছে। নেক্সটটা দেখো, বাট অথবা ইয়েট যদি থাকে, আমরা এতক্ষণ কি জেনেছি যে ইনস্পাইট অফ এর ক্ষেত্রে কিন্তু আমরা বাট অর ইয়েট নিয়ে আসবো, কিন্তু কম্পাউন্ডে বাট অর ইয়েটটা আসলে উঠে যাবে। প্রথম ক্লজের সাবজেক্টটা পজিটিভ ফর্মে রূপান্তরিত হয়ে যাবে এবং সেটা আসলে ইনস্পাইট অফ এর পরে বসবে। সো আগে যেমন আমরা বাট অর ইয়েটের জায়গায় ইনস্পাইট অফ নিয়ে আসছিলাম, এখন আমরা ইনস্পাইট অফটা, আগে যেহেতু আমরা ইনস্পাইট অফ এর পরিবর্তে বাট অর ইয়েট নিয়ে আসছিলাম, এখন আমরা বাট অর ইয়েটের পরিবর্তে ইনস্পাইট অফ আনবো। সো প্রথম ক্লজের ক্ষেত্রে ব্যবহৃত যে বি ভার্ব হবে সেটার পরিবর্তে বিং আসবে এবং হ্যাভের জায়গায় হ্যাভিং আসবে, মানে একদম উল্টাটা হচ্ছে। বাট অর গেটের জন্য ইনস্পাইট অফ আসবে, বি এর জায়গায় বি ভার্বের জায়গায় বিং চলে আসবে, হ্যাভের জায়গায় হ্যাভিং চলে আসবে। ঠিক আছে,
এখানে দেখো কি কি হচ্ছে, বাট অর ইয়েট উঠে গিয়ে তার পরিবর্তে একটা কমা বসছে, প্রত্যেকটাতেই কিন্তু কমা বসবে বাট অর ইয়েটের পরিবর্তে। তারপর দ্বিতীয় ক্লজটায় কোনো পরিবর্তন হবে না। সো হি ইজ উইক বাট, সো হি ইজ উইকের আগে আমরা লিখবো ইন স্পাইট অফ, অর্থাৎ শুরু করব ইন স্পাইট অফ দিয়ে, এবং প্রোনাউন হিসেবে কিন্তু আমরা হিজ ব্যবহার করব। সাবজেক্টটাকে পসেসিভ ফর্মে লিখতে হবে, হিটা হিজ হয়ে যাবে, শিটা হার হয়ে যাবে, দেটা দেম হয়ে যাবে, এরকম হবে আর কি। সো এগুলোকে আমরা বলি হচ্ছে পসেসিভ ফর্ম, ঠিক আছে, দেম হয়ে যাবে দে থাকলে। সো মূলত এগুলাকেই কিন্তু আমরা পসেসিভ ফর্ম বলি। সো এই পসেসিভ ফর্মের পরিবর্তনটা আসবে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে কি হবে, ইন স্পাইট অফ হিজ পভার্টি। সো আমরা কিন্তু বলতে পারবো না ইন স্পাইট অফ হিজ পোর, আমাদের একটা নাউন লাগবে। সো এই অ্যাডজেক্টিভটাকেও আসলে নাউনে পরিবর্তন করে দিতে হবে। এখানে পোর কিন্তু একটা অ্যাডজেক্টিভ ছিল, একটু দেখো, পোর যেহেতু একটা অ্যাডজেক্টিভ ছিল সেটাকে আমি পরিবর্তন করে একটা নাউনে নিয়ে আসবো, ঠিক আছে, সেটাকে পরিবর্তন করে আমি একটা নাউনে নিয়ে আসবো। সো অ্যাডজেক্টিভটাও কিন্তু নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে। তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে, আচ্ছা এখন আমাদের আসলে কম্পাউন্ড টু সিম্পলের রুলটা শেষ, এখন আমরা ফাইনালি কমপ্লেক্স টু কম্পাউন্ডটা শুরু করব। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ, আমরা জানি কি যে কমপ্লেক্স সেন্টেন্সে ওই কনজাংশন সহ যেই ক্লজটা থাকে সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। সো সেই ক্লজে যদি সিন্স, অ্যাজ বা ওয়েন থাকে, এই তিনটার মধ্যে একটা থাকে, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের ব্যবহার এই তিনটা উঠে যাবে এবং দুইটা ক্লজের মাঝখানে এই ধরনের শব্দগুলো বসবে, হেন্স, দেয়ারফর, অ্যান্ড সো সো। সো এগুলোর পরিবর্তে এগুলা বসবে। এটা হচ্ছে প্রথম রুলের পরিবর্তন, আর কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না। ধরো সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড উই ডিড নট গো আউটসাইড। সো আমরা কি জানি উই ডিড নট গো আউটসাইডটা পরিবর্তন হবে না, এখানেও দেখো। তারপর হি র্যান অ্যাওয়ে, এটাও কোনো পরিবর্তন হয়নি, শুধু কিন্তু পরিবর্তন হয়েছে এই যে সিন্স, অ্যাজ, ওয়েন থেকে এইগুলা ওয়ার্ডে আমরা কনভার্ট করব। সো কিভাবে কনভার্ট করব, এবং আমরা তো জানি যে কম্পাউন্ড ওয়ার্ডে কনজাংশনটা অলওয়েজ মাঝখানে বসে। সো সিন্সের জায়গায় আমরা কি নিয়ে আসবো, সো, কারণ তুমি কারণ বলছো তাই না, যে সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড উই ডিড নট গো আউটসাইড, ওয়েদারটা খারাপ থাকার কারণে আমরা বাইরে যাইনি। সো তুমি কি লিখবা, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড সো উই ডিড নট গো আউটসাইড। এখানে দেখো ওয়েন দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এখানেও তুমি লিখবা দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড র্যান অ্যাওয়ে, ওয়েনটা উঠে যাবে, সো ওয়েনের পরিবর্তে তুমি অ্যান্ড নিয়ে আসবা, ওকে। তারপর দেখো সাবঅর্ডিনেট ক্লজ যদি দো অথবা এলদো দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে দো আর এলদো তো উঠেই যাবে এবং তার পরিবর্তে আমরা বাট অর ইয়েট নিয়ে আসবো। তোমরা শুধু এইটুকু নোট করো যে দো আর এলদোর পরিবর্তে কি আসবে, বাট অর ইয়েট আসবে। আগের এক্সাম্পলটাই কি ছিল, সিন্স এবং সিন্স, অ্যাজ, ওয়েনের পরিবর্তে কি আসবে, অ্যান্ড, সো, হেন্স, দেয়ারফর, এগুলা। তো তোমরা কোনটার পরিবর্তনে কি বসবে এইটুকু নোট করলে কিন্তু হবে, এবং চাইলে তোমরা একটা এক্সাম্পলও লিখে রাখতে পারো যেন বুঝতেও ইজি হয় তুমি যখন পরে রিভিশন দিবা। দেখো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, সো আমি দোটাকে বাদ দিয়ে দিব, হি ইজ পোর বাট নিয়ে আসবো। এখানেও দেখো দো হি ওয়ার্কড হার্ড, দোটাকে বাদ দিয়ে দিব এবং লাস্টে বাট নিয়ে আসবো। এই কম্পাউন্ড টু কমপ্লেক্সের রুলগুলো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সবচেয়ে সহজভাবে বোঝানোর জন্য, কারণ আমার মনে হয় বইগুলাতে বা নর্মালি ট্রেডিশনালি কমপ্লেক্স কম্পাউন্ডকে অনেক জটিলভাবে দেখানো হয়। তাই বলে আমি শুধু যতটুকু তোমার পরিবর্তন করতে হবে, যে একটা জিনিস মনে রাখলে তুমি পুরাটা করতে পারবা, এভাবে আমি তোমার জন্য রুলগুলা অ্যারেঞ্জ করেছি, ওকে। সাবঅর্ডিনেট ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, আমরা অলরেডি রিলেটিভ প্রোনাউন কিন্তু জিজ্ঞেস করেছি, যে কোনো WH ওয়ার্ড হতে পারে অথবা দ্যাট, WH ওয়ার্ড এবং দ্যাটই কিন্তু মূলত তোমার রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। সেখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনটা পরিবর্তে অ্যান্ড বসবে। সো আমরা এখানেও দেখো তোমার রিলেটিভ প্রোনাউনটা উঠে গিয়ে দ্যাট বসবে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের জায়গায় অ্যান্ড বসবে এবং দুইটা ক্লজের অবজেক্ট দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ অবজেক্ট এবং সাবজেক্টের পজিশনটাও চেঞ্জ হবে। এখানে একটু দেখো, দুইটা ক্লজের অবজেক্ট দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে এটাও দেখো, আই স আ বয় হু ওয়াজ লেম। সো তুমি এখানে যে অবজেক্ট ছিল আই স আ বয়, এটা কি অবজেক্ট না, আর এখানে সাবজেক্ট কি আই। সো এখানে সাবজেক্ট একটা, অবজেক্ট একটা। আমি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিব তখন কিন্তু আমি এই অবজেক্টটা দেখে সাবজেক্টটা দিব। সো আই স আ বয়, এখানে আমি বয় যেহেতু হি দিয়ে রেফার করব, তাই আমি লিখবো আই স আ বয় অ্যান্ড হি ওয়াজ লেম। সো পুরাটা প্রথমেও চেঞ্জ হবে না, সেকেন্ডেও চেঞ্জ হবে না,
খালি হু এর পরিবর্তে অ্যান্ড আসবে এবং অবজেক্ট দেখে আমি সাবজেক্টটাকে নির্ধারণ করব, ঠিক আছে? অবজেক্ট দেখে সাবজেক্টটাকে নির্ধারণ করব। তারপর দেখো দ্য ম্যান বট আ পেন হুইচ ওয়াজ লস্ট। সো এখানে আ পেন হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, তাই না? পেন যেহেতু অবজেক্ট এবং দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, পুরো প্রথম পার্টটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, দ্য ম্যান বট আ পেন একদম ঠিক থাকবে। আমি হুইচের পরিবর্তে অ্যান্ড নিয়ে আসবো এবং আ পেন যেহেতু একটা বস্তু তাই আমি ইট দিব, ঠিক আছে? সো রুলটা আমি একটু সামারি করি। আমরা রিলেটিভ প্রোনাউন বা দ্যাট যেটাই থাকুক না কেন মাঝখানে কমপ্লেক্স সেন্টেন্সে সেটার পরিবর্তে অ্যান্ড নিয়ে আসবো। প্রথম ক্লজে কোনো পরিবর্তন হবে না এবং অনলি চেঞ্জটা যেটা হবে যে সেকেন্ড ক্লজের সাবজেক্ট হিসেবে প্রথম ক্লজের অবজেক্টটা বসবে, অর্থাৎ এক্স্যাক্ট সেমটা বসবে না, কিন্তু প্রথম ক্লজের অবজেক্টটা দেখে, এখানে যেমন অবজেক্ট ছিল আ বয়, এখানে ছিল আ পেন, সেটা দেখে আমি সেকেন্ড ক্লজের সাবজেক্টটা রেডি করব। ওকে ওকে, তারপর দেখো সাবঅর্ডিনেট ক্লজটা যদি এগুলা দিয়ে শুরু হয় অ্যাজ, সিন্স, ইন অর্ডার, দ্যাট অথবা দ্যাট, তাহলে মেইন ক্লজের কাজের ফলাফল বা কারণ নির্দেশ করার ক্ষেত্রে কি করব? প্রথমত এগুলোকে অফকোর্স উঠিয়ে দিব এবং এটার পরিবর্তে আসলে এগুলা নিয়ে আসবো। এখানে দেখো নতুন একটা কনজাংশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ফর। আমি কিন্তু এখানে কনজাংশন হিসেবে ফরকেও ব্যবহার করতে পারি, কারণ তুমি কারণ বলছো, তাই না? যে তোমার জন্য মানে এটার জন্য এটা হয়েছে বা এই কারণে এটা হয়েছে, সো আমি ফরকেও কিন্তু ব্যবহার করতে পারবো এই ক্লজ, এই রুলটার ক্ষেত্রে। ধরো অ্যাজ দ্য বয় ওয়াজ ট্রুথফুল হি ওয়াজ রিওয়ার্ডেড। সো আমি কি করব? অ্যাজটাকে উঠিয়ে ফেলতে হবে, কারণ আমরা কিন্তু জানি অ্যাজ একটা সাবঅর্ডিনেট কনজাংশন। সো আমি শুরুই করব এটা দিয়ে দ্য বয় ওয়াজ ট্রুথফুল এবং কমার পরিবর্তে আমি আসলে সোটা নিয়ে আসবো। The boy was truthful, so he was rewarded. The boy was truthful, so he was rewarded. Okay? Okay. আমার খুব ভালো লাগছে যে তোমরা এখনো অনেক সুন্দরভাবে রেসপন্ড করছো এবং পুরো ক্লাসটা অনেকেই আমি দেখতে পাচ্ছি, কিছু মানুষ আর দিস পয়েন্ট আমার নাম মুখস্থ হয়ে গেছে, বাট ওদের নাম বললে অন্যরা আবার একটু মাইন্ড করতে পারে, সো আমি নাম বলছি না, বাট আমি দেখছি যে অনেকেই অনেক সুন্দরভাবে শুরু থেকে অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করছে, উইচ ইজ গ্রেট। তারপর দেখো ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। ইফ মানেই কিন্তু আমরা জানি একটা শর্ত বোঝায়, সেটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে এবং মেইন ক্লজের কাজের ফলাফল কারণ বা শর্ত হিসেবে ব্যবহৃত হয়, সেখানে দুইটা জিনিস হয়। প্রথমত ইফ উঠে যাবে, কারণ ইফ আমরা জানি একটা সাবঅর্ডিনেট কনজাংশন। দুইটা ক্লজের মাঝখানে অ্যান্ড ইউজ করা হবে এবং দ্বিতীয় বা মেইন ক্লজটা অপরিবর্তিত থাকবে। সো ধরো ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর, কোনো সেন্টেন্সে ইফ কিন্তু আর থাকবে না, ওকে? ইফটা বাদ হয়ে যাবে, ইফটা বাদ হয়ে যাবে। রিড মোর, এখানে কমার পরিবর্তে আমি অ্যান্ড নিয়ে আসবো, কারণ এটা আমার কম্পাউন্ড সেন্টেন্স। সো রিড মোর অ্যান্ড ইউ উইল নো মোর, বেশি পড়ো বেশি জানতে পারবা। একটা জিনিস খেয়াল করো, সেকেন্ড ক্লজটা কিন্তু একদমই চেঞ্জ হচ্ছে না। ইউ উইল নো মোর, ইউ উইল ক্যাচ দ্য ট্রেন, আই উইল লেট ইউ গো, একটাও কিন্তু সেকেন্ড ক্লজে চেঞ্জ হচ্ছে না। শুধুমাত্র প্রথম ক্লজটাই আমি ইফটা সরিয়ে দিব এবং অ্যান্ড নিয়ে আসবো, এটাই তোমার মূল পরিবর্তন। আচ্ছা, মারজানা মনি বললো আমার নামটা একবারও বললেন না আপু, এই যে নাও বললাম, আই হোপ ইউ আর হ্যাপি নাও। আচ্ছা, তারপর দেখো ইফ যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, শুধু পরিবর্তন হবে কি, পরবর্তীতে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব? সেখানে আমরা একটা পার্টিকুলার ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে অর অথবা আদারওয়াইজ। সো একটু দেখো, ইফ প্লাস পজিটিভ সেন্টেন্স থাকলে যেমন আমরা আমি একটু এখানে লিখি, অর্থাৎ ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স যদি পরে থাকে সেকেন্ড ক্লজে, তাহলে আমি কনজাংশন হিসেবে ব্যবহার করব অর অথবা আদারওয়াইজ। একটু তোমরা এটা নোট করে নাও। আর যদি ইফের পরিবর্তে ইফের পরে একটা পজিটিভ সেন্টেন্স থাকে, which was the last example, তাহলে আমি লিখব ইফ প্লাস পজিটিভ যদি থাকে বা অ্যাফার্মেটিভ যেটাই বলো, তাহলে কিন্তু আমি কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করব। সো দ্য আইডিয়া ইজ, ইফের পর যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে আমি কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করব, এবং ইফের পর যদি একটা নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমি অর অথবা আদারওয়াইজ ব্যবহার করব। একজন বললো কমপ্লেক্স অনেক ইজি, উইচ ইজ ট্রু, বিকজ আমি অনেক সুন্দরভাবে চেষ্টা করেছি তোমাদের রুলগুলো কম্পাইল করা এবং তোমাদের রুলগুলো যেন একদম ইজি লাগে পড়তে। ওকে, সো এখানে দেখো ডু নট মুভ আছে, তাই আমি অর ব্যবহার করব। আনলেস আছে, এর জন্য আমি অর ব্যবহার করব। এছাড়া আর কোনো পরিবর্তন হচ্ছে না।
কিন্তু ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট যদি কোনো ফার্স্ট বা থার্ড পারসন হয়, সেখানে আসলে এটা আবার আরেকটা রুল, যদি ইফের পর ইফ যুক্ত যেই সাবজেক্টটা সেটার ওইসব সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট এবং থার্ড পারসন হয়, তাহলে আমরা পরবর্তীতে লেট বসাবো। ঠিক আছে, কি বসাবো? লেট বসাবো। সো এটা একটা এক্সেপশন। সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে এবং দুইটা ক্লজের মাঝখানে অর্থ অনুযায়ী, এটা কিন্তু অ্যান্ডও বসতে পারে, অরও বসতে পারে, আদারওয়াইজও বসতে পারে, তিনটাই বসতে পারে। সেটা আমরা আসলে অর্থ ভিত্তিতে দেখব এবং সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ সাবজেক্টটা আসলে অবজেক্ট ফর্মে বসবে। কিভাবে হবে দেখি। ইফ আই ডু নট মুভ, আই উইল ডাই, আমি না মুভ করলে আমি মারা যাব। সো এটা আমরা যেহেতু ফার্স্ট পারসন বলছে, এটা কি তুমি তোমার নিজের ব্যাপারে বলছো যে তুমি না মুভ করলে তুমি মারা যাবা। সো এটা তুমি লেট দিয়ে শুরু করবা। ঠিক আছে, লেট মি মুভ অর আই উইল ডাই। সো আমি নেগেটিভ যে অংশটা সেটাও বাদ দিয়ে দিব। লেট মি মুভ, এখানে আসলে আই এর পরিবর্তনে আই এর অবজেক্টিভ ফর্ম বসবে। তো সাবজেক্টিভ ফর্ম বলতে আমরা আই বুঝি এবং অবজেক্টিভ ফর্ম বলতে আমরা মি বুঝি। সো সিমিলারলি হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। সো আমরা পরিবর্তনটা আসলে এভাবেই করব। আই থাকলে মি বসাবো, হি থাকলে হিম বসাবো। এখানেও দেখো লেট হিম লাভ হিজ নেইবার্স অ্যান্ড দে উইল লাভ হিম। সো এইটা তুমি অর, যদি অর এর অর্থ প্রয়োজন হয় তাহলে অর দিবা, অথবা অর্থ প্রয়োজন হলে, আর অ্যান্ড থাকলে নর্মাল সেন্টেন্স যদি হয় তাহলে অ্যান্ড দিয়ে কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো দ্যাট, এই যুক্ত সেন্টেন্স আসলে আমরা কিভাবে করব? সো এর পরিবর্তে আমরা ভেরি নিয়ে আসবো এবং দ্যাটের পরিবর্তে আমরা অ্যান্ড সো হেন্স দেয়ারফর যা যা আছে সবই কিন্তু বারবার আসছে, এগুলো নিয়ে আসবো। সো এখানেও দেখো মেইন ক্লজটায় কোনো পরিবর্তন হবে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান্ট ওয়াক ফাস্ট, এই সেন্টেন্সটা আমরা অনেকবার করেছি। সো এর পরিবর্তে আমরা ভেরি নিয়ে আসবো এবং এই যে সো উইক দ্যাট, এই দ্যাটের পরিবর্তে আসলে আমরা অ্যান্ড নিয়ে আসবো। অ্যান্ড সো আনতে পারি, অ্যান্ডও আনতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যান্ড সোর জায়গায় তুমি অ্যান্ডও লিখতে পারো, শুধু সো লিখতে পারো, হেন্স লিখতে পারো, দেয়ারফর লিখতে পারো, বাট সো দ্যাটটা পরিবর্তন করে আমাদের ভেরি এবং একটা কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, হ্যাঁ, অ্যান্ড সো দেওয়া যাবে, সো দেওয়া যাবে, অ্যান্ড দেওয়া যাবে, যেটা ইচ্ছা দিতে পারবা। হি ইজ সো উইক, এটার জায়গায় আমরা লিখবো হি ইজ ভেরি উইক, অ্যান্ড তারপর একটা কনজাংশন দিব এবং তারপর যে বাকি সেন্টেন্সটা থাকবে সেটা আমরা দিব। ওকে, এখন আসো কম্পাউন্ড টু কমপ্লেক্স। আমি আসলে কম্পাউন্ড টু কমপ্লেক্সে একদম রুল ওয়াইজ যাবো না, বিকজ আমার মনে হয় রুলগুলো বাই দিস টাইম তোমরা পড়তে পড়তে বোরিং হয়ে গেছো, বিকজ সেম রুল জাস্ট আমরা উল্টা কনভার্ট করছি। তাহলে আমি তোমাদেরকে ডিরেক্টলি এক্সাম্পলটা দেখাই। এখানে দেখো, এখানে কম্পাউন্ডের ক্ষেত্রে অরিজিনালি কিন্তু সো থাকবে। সো হি ওয়াজ ইল, সো হি ডিড নট গো টু স্কুল। আমরা এর জন্য অ্যাজ নিয়ে আসবো, যেহেতু একটাতে কারণ বলা হচ্ছে এবং আরেকটাতে কেন কি হয়েছে কারণটাতে, অর্থাৎ সে অসুস্থ ছিল, এটা হচ্ছে কারণ, এবং অসুস্থ থাকায় কি হয়েছে যে সে স্কুলে যায়নি, এই দুইটার কানেকশন করার জন্য আমরা অ্যাজ নিয়ে আসবো। এবং অফকোর্স আমরা মাঝখানে কোনো অ্যান্ড বা সো কোনো কিছুই ব্যবহার করব না, শুধু ব্যবহার করব একটা কমা। ওকে, হি ওয়াজ ওল্ড সো হি কুড নট ওয়াক ফাস্ট, এখানেও কিন্তু আমি শুধুমাত্র একটা অ্যাজ নিয়ে আসবো এবং মাঝখানে কোনো কনজাংশন ইউজ করব না। সো দেখো একটা জিনিস, এখানে যেহেতু কারণ বলা হচ্ছে প্রথম সেন্টেন্সে, এবং এখানে চাইলে আমরা সিন্স দিয়েও করতে পারি, আমি সিন্স বিকজ অ্যাজ যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু করতে পারি। সো সিন্স ব্যবহার করতে পারি, বিকজ ব্যবহার করতে পারি, অ্যাজ ব্যবহার করতে পারি। তো যেটা ইচ্ছা সিন্স বিকজ অ্যাজ ওটা শুরুতে দিয়ে মাঝখানে কোনো কনজাংশন দেয়া যাবে না। নেক্সটটা দেখো, দ্য সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সো এটা কি সাথে সাথে হচ্ছে না দুইটা কাজ? যদি একই সাথে দুইটা হয়, কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম ক্লজটি কাজ সংগঠিত হওয়ার পরই যদি সেকেন্ডটা হয়, একই সাথে সাথে হচ্ছে, সানও রাইজ হলো, ফগও ডিসপার্স হয়ে গেল, একটা কিন্তু একটার খুব পরে যে হচ্ছে তা না, তাই আমরা ইউজ করব কনজাংশন হিসেবে অ্যাজ সুন অ্যাজ। সো কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করব, আমরা অ্যান্ড এর পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ নিয়ে আসবো এবং আর কোনো পরিবর্তন হবে না। ওকে, তারপর দেখো, ইট ওয়াজ উইন্টার অ্যান্ড আই ওয়াজ ইন লন্ডন।
আমরা কি বলেছি, সময় যদি বুঝায় তাহলে কিন্তু সময় দিয়ে আমরা অলওয়েজ ওয়েন ব্যবহার করি। কমপ্লেক্স সেন্টেন্সে কোনো টাইম ইন্ডিকেট করার জন্য আমরা অলওয়েজ ওয়েন ব্যবহার করি। সো আমরা কিন্তু ইট ওয়াজ উইন্টার, উইন্টার যেহেতু সময় তাই আমরা কনজাংশন হিসেবেও ওয়েনটা ব্যবহার করব, ওয়েন ইট ওয়াজ উইন্টার, এবং অফকোর্স অ্যান্ড থাকবে না, অ্যান্ডের পরিবর্তে কমা বসবে। সো ওয়েন ইট ওয়াজ উইন্টার আই ওয়াজ ইন লন্ডন। ওকে, তারপর দেখো ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। এটাও কি তোমার একটা শর্তের মতো না, যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি লাইফে শাইন করতে পারবা। এটা কি ওয়ার্ক হার্ড অ্যান্ড, সো অফকোর্স অ্যান্ডটাকে রাখা যাবে না, একটা কমা নিয়ে আসবো এবং শুরুতে আমরা ইফ ব্যবহার করব। সো ইফ ব্যবহার করব, তারপরে কিন্তু আমরা আসলে সেন্টেন্সটাকে ইফ দিয়ে কমপ্লেক্স করে ফেলছি। ওকে, একজন কোয়েশ্চেন করলো আপু HW কি খাতায় লিখে সাবমিট করব নাকি কমেন্টে টাইপ করে লিখবো? আমি কোয়েশ্চেন করেছিলাম মাঝখানে, তোমরা ম্যাক্সিমাম চাও যে আমি একটা পোস্ট দেই এবং তোমরা ওইটার কমেন্টে করো, কিন্তু আমি আসলে আমার স্টুডেন্টদেরকে অনেক বিশ্বাস করি, আমি আশা করি সবাই নিজে থেকে নিজের মতো লিখে সাবমিট করবা, কেউ কারো অ্যান্সার দেখে কপি করে সাবমিট করবা না, এবং যদি সেটা করো সেটা তো আসলে পোস্ট দেখেও করতে পারো। সো আমি এর জন্য সবগুলা কপি যেন আমি একটা পোস্টের আন্ডারে পেয়ে যাই, আমি পোস্ট দিয়ে দিব এবং তোমরা ওই পোস্টের নিচে কমেন্ট করবা। ওকে, আচ্ছা, তারপর দেখো হি ওয়ার্কড হার্ড ইয়েট হি কুড নট সাকসিড ইন লাইফ। আমরা কিন্তু জানি এলদো থাকলে আমরা ইয়েট ব্যবহার করি, এলদো সরিয়ে দিয়ে। সো এখানে ইয়েট আছে যেহেতু, ইয়েটের জায়গাও আমি এলদো ব্যবহার করব। সো হি ওয়ার্কড হার্ড ইয়েট হি কুড নট সাকসিড ইন দ্য এক্সাম। সো এখানে আমি এলদো দিয়ে করব, যে although he worked hard he could not succeed in the exam. ওকে, আচ্ছা, নেক্সটটা হচ্ছে ওয়ার্ক হার্ড অর আদারওয়াইজ। আমরা জানি যে অর আদারওয়াইজ যদি এরকম একটা পরবর্তীতে নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কিন্তু আমি ইফ দিয়ে করব, এবং অর আদারওয়াইজে যদি এরকম কারণ বুঝায়, অর্থাৎ প্রথম বাক্যে তুমি কারণটা বুঝাচ্ছ বা কি করলে কি হবে, অর্থাৎ তুমি একটা শর্ত দিচ্ছ। আমি কিন্তু বলেছিলাম লাস্ট ক্লাসেও যে ইফ যুক্ত সেন্টেন্সে সব সময় একটা কন্ডিশন থাকে, তাই না? কারণ এটা মানেই হচ্ছে আসলে কন্ডিশনাল সেন্টেন্স। সো ইফ মানেই হচ্ছে কন্ডিশনাল। সো প্রথমে তুমি একটা শর্ত দিচ্ছ যে ওয়ার্ক হার্ড অর আদারওয়াইজ ইউ ক্যানট সাকসিড ইন লাইফ। সো এই ক্ষেত্রে আমি ইফ ব্যবহার করব। ওকে, and Meena was very lazy and so she could not succeed in life. So এখানে and সোটার পরিবর্তে আমি আসলে শুধুমাত্র লিখব Meena was so lazy that she could not succeed in life. So আর কোনো কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র আমি and so এর জায়গায় so that নিয়ে আসছি, যে কেন মিনা লাইফে সাকসিড করতে পারেনি, মিনা লেজি এর জন্য পারেনি। So Meena was so lazy that she could not succeed in life. ঠিক আছে, আচ্ছা, এখানে আসলে কয়েকটা প্র্যাকটিস আছে, আসলে আমরা প্র্যাকটিস করি। তোমরা দ্রুত আমাকে 1 আর 2 এর অ্যান্সারটা কমেন্টে দিয়ে দাও। ওকে, 1টা দেখো কি বলেছে, ওয়াটার আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, তাহলে এটা সিম্পল আছে, আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব, সিম্পল থেকে কমপ্লেক্স করব। সো এটাকে দ্রুত তোমরা কমপ্লেক্স করে ফেলো, এবং এটাও দেখো একটা কম্পাউন্ড করতে হবে, মেন পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট। সো এটাও তোমরা কম্পাউন্ড করবা, এটাও কিন্তু সিম্পলে আছে যেহেতু বাই থ্রোয়িং আছে। ঠিক আছে, সো এটাও কম্পাউন্ড করে ফেলো, দ্রুত তোমরা এই দুইটার অ্যান্সার দিয়ে দাও। ওকে, লাবিব আহমেদ, এতক্ষণে আমি তোমার কমেন্ট দেখলাম। লাস্ট ক্লাসে তোমাকে অনেক অ্যাক্টিভ দেখেছিলাম, বিকজ আজকে তোমাকে একদমই দেখতে পাইনি। আশা করি তুমি ক্লাসটা না করে থাকলেও ক্লাসটা দেখে নিবা পরে। ওকে, আমার কিন্তু কিছু কিছু নাম মনে থাকে, সবারটা অফকোর্স মনে থাকে না, কারণ অনেকের সেম নাম, অনেকের আইডিয়া আসলে ডিফারেন্ট নামে। বাট একটু দেখো, এই দুটার অ্যান্সারের জন্য আমি ওয়েট করছি। আগে তোমরা প্রথমটা দাও, তারপর প্রথমটা ডিসকাস করার পর আমরা সেকেন্ডটা দিব। ওকে, সালমা লিখেছে ওয়াটার উইচ ইজ আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। তার মানে উইচ ব্যবহার করেছে। ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই উইচ ব্যবহার করছো, কিন্তু কোন জায়গায় ব্যবহার করছো সেটা নিয়ে তোমাদের একটু সমস্যা আছে। অর্থাৎ অনেকে ব্যবহার করছো
আগে, অনেকে ব্যবহার করছো পরে, অনেকে ভাইটাল এলিমেন্টের আগে ব্যবহার করছো, অনেকে ইজের আগে ব্যবহার করছো। সো কোনটা আসলে তোমাদের ঠিক মনে হয় একটু দেখো। আচ্ছা, আমি আর সাসপেনশন না রেখে বলেই দেই, আসলে দুইটাই ঠিক, তোমরা দুইভাবেই করতে পারো। একটা করতে পারো কি, এখানে উইচ অ্যাড করতে পারো, এবং তাহলে কিন্তু কমাটা দিতেই হবে, কমাটাও লাগবে। সো ওয়াটার কমা উইচ আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, এবং পরের কমাটাও থাকবে। আরেকটা কি করতে পারো, যে ওয়াটার আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, তোমরা যদি এখানে কমা না দাও, ওয়াটার আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট which is polluted in different ways, ঠিক আছে? সো তখন আসলে তোমার একটু পরিবর্তন করতে হবে, তখন তোমার লিখতে হবে ওয়াটার ইজ হবে, তাহলে শুরুতে ইজ দিতে হবে, ঠিক আছে? যদি পরবর্তীতে উইচ দিতে চাও তাহলে ভাইয়ারা শুরুতে, ভাইয়ারা বা আপুরা শুরুতে ইজ দিয়ে নিবা। ওয়াটার ইজ আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, তারপর লিখবা কমা দিয়ে which is polluted in different ways। তো দুইটা ওয়েই হবে, কিন্তু কোথায় কমা দিচ্ছ, কোথায় ইজ দিচ্ছ, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? সো আমি প্রথম ওয়েটা বললাম যে ওয়াটারের পর কমা দিয়ে উইচ দিবা, এবং লাস্টের যে কমাটা ইজের আগে সেটাও থাকবে। সেকেন্ড ওয়েটা হচ্ছে, তুমি যদি পরে উইচ দিতে চাও তাহলে ওয়াটারের পর কোনো কমা হবে না, ওয়াটারের পর ডিরেক্টলি ইজ দেওয়া লাগবে একটা, ওয়াটার ইজ আ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, তারপর কমা দিয়ে লিখতে হবে হুইচ ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, ঠিক আছে? এখন সেকেন্ডটা বলো, মেন পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট। আমি দেখি কারো অ্যান্সার পেয়েছি নাকি। তাবিনা লিখেছে মেন থ্রো ওয়েস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। তোমার ওয়ার্ডিং একটু চেঞ্জ হয়ে গিয়েছে তাবিনা, তুমি ওয়ার্ডটা সেন্টেন্সের মতো ফলো করা ট্রাই করো। এখানে কিন্তু পলিউট ওয়াটার আগে আছে, সো আমি কিন্তু এই অংশটা পরিবর্তন করব না। মেন পলিউট ওয়াটার এটা কিন্তু চেঞ্জ হবে না, বারবার বলছি। যারা আপনি লিখছো মেন থ্রো ওয়াটার বা মেন থ্রো ওয়েস্ট আগে লিখছো তাদের কিন্তু হবে না, কারণ এখানে আমি সেন্টেন্সের প্রথম অংশটাকে পরিবর্তন করব না। সো আগে কিন্তু মেন পলিউট ওয়াটার দিতে হবে, কারণ এখানে সেন্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী প্রথম অংশটা চেঞ্জ হবে না। ওকে, যারা লিখছো মেন থ্রো ওয়েস্ট অ্যান্ড পলিউটেড, এটা ভুল হচ্ছে, কারণ আমার কিন্তু পলিউট ওয়াটারটা শুরুতে থাকতে হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। সো অ্যান্সারটা হবে মেন pollute water and throw waste in it। শুধুমাত্র এটাই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? যারা লিখছো মেন ওয়েস্ট, মেন থ্রো ওয়েস্ট বা মেন পলিউট ওয়েস্ট, এই ধরনের কথা হবে না, ওয়েস্ট ইন ইট। আচ্ছা, অর্থাৎ মূলত বাই থ্রোয়িং এর জায়গায় আমরা লিখবো অ্যান্ড থ্রো, ঠিক আছে? এটাই হবে সেকেন্ডটার অ্যান্সার। সেকেন্ডটাতে যারা যারা শুরুতে মেন থ্রো ওয়েস্ট লিখেছো বা মেন পলিউট ওয়েস্ট, বা অনেকে ইট ব্যবহার করেছো, শুরুতে লিখেছো মেন পলিউট ইট বা মেন থ্রো ইট, মানে এই ধরনের কথাবার্তা হবে না। সো লিখতে হবে মেন পলিউট ওয়াটার, শুরুর পার্টটা একদমই চেঞ্জ করা যাবে না। আমি কিন্তু খুব স্পেসিফিক বলেছি যে কোন পার্টটা পরিবর্তন হবে। এই যে বাই প্লাস আইএনজি, বাই প্লাস জিরান্ট, এই অংশটা পরিবর্তন করে আমরা অ্যান্ড নিয়ে আসবো। সো আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ ছিলা, এখানে মনে হয় একটা সমস্যা হয়েছে। আচ্ছা, আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। যারা সোফার আমাদের সাথে ছিল এই সেকেন্ড পার্টের ক্লাসে, ফার্স্ট পার্টের ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো, থ্যাংকস টু ইউ মোর, বিকজ তোমাদের জন্য আসলে আমি ক্লাস নেওয়া অনেক ইন্সপিরেশন পাই, আদারওয়াইজ দ্য ক্লাস বিকাম সো বোরিং। সো আবার একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমি ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু হোমওয়ার্কটা এই গ্রুপেই পোস্ট করে দিব, তোমরা দ্রুত কমেন্ট করে অ্যান্সার করে দিবা, অ্যান্ড আমি দেখবো যে কাদেরটা ঠিক হচ্ছে। এবং আই এক্সপেক্ট ইউ অল টু বি অনেস্ট, এবং তোমরা কেউই কিন্তু কারোটা দেখে করবা না। এবং অ্যাট দ্য সেম টাইম ইট গোজ উইদাউট সেইং, তোমরা আমাকে ক্লাসটা কেমন লাগলো, তোমরা দুইটা ক্লাস করলা সোফার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর, তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এটার কোনো রিভিউ বা ফিডব্যাক যদি তোমাদের থাকে, ডেফিনেটলি তোমরা এই HSC 27 স্টার স্টুডেন্টস গ্রুপে পোস্ট করে দিবা। সো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন ভালো থেকো।